দেখো আজকে আমাদের পড়াশোনার জায়গা হচ্ছে পাঁচটা টপিক। হ্যাঁ, প্রথম এই যে টপিকসটা আছে, দেখো এই যে টপিকসটা আছে তাপীয় স্কেল। এই জায়গা থেকে ভাই অনেক বেশি প্রশ্ন আসে, তাপীয় স্কেল থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এরপরে তাপীয় প্রক্রিয়া রিলেটেড খুব কম প্রশ্ন আসে, বাট এই জায়গায় আমাদের এই যে তাপীয় ইঞ্জিন আছে না, তাপীয় ইঞ্জিন, এই জায়গা থেকেও প্রচুর প্রশ্ন আসে এবং আমাদের এন্ট্রপি থেকেও দুই একবার প্রশ্ন আসছে। বুঝতে পারছো? সো তুমি যখন রিভিশন দিতে যাবা তুমি তাপীয় স্কেলের পড়াশোনা ক্লাসের স্লাইডে যা পড়াবো সেগুলো পড়বা। তুমি এই জায়গা থেকে কৃতকাজের ম্যাথগুলো দেখবা এবং এই জায়গা থেকে তুমি তাপ ইঞ্জিন এবং এন্ট্রপি এই কয়েকটা টপিকস খুব ভালোভাবে পড়ে ফেলবা। ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে ফেলবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ, ওকে, সবাই সালাম দিছে, অনেকে সালাম দিছে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে ভাই, আসো আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে তাপীয় স্কেল জিনিসটা। আমরা সবাই নিজেদের জ্বর মাপছিলাম, তাই না? নিজেদের জ্বর মাপছিলাম। তো জ্বর মাপছো তুমি কেমনে একটু বলো দেখি। যে মনে করো এই যে এরকম তোমার একটা, মনে করো একটা থার্মোমিটার ছিল, তাই না? এরকম একটা থার্মোমিটার ছিল, মনে করো এটা পৃথিবীর একটা সুন্দরতম থার্মোমিটার। হ্যাঁ, এই যে এই একটা থার্মোমিটার ছিল, ধরে নাও এটা একটা থার্মোমিটার। এই থার্মোমিটারটার আমরা এরকম অনেকগুলো দাগ কাটা দেখছি, তাই না? এরকম অনেকগুলো দাগ কাটা ছিল, তাই না? দাগ কাটা ছিল, তাই না? এখন আমার মিনিমাম যে দাগ কাটা, সর্বনিম্ন যে দাগ কাটাটা, এটাকে আমরা বলছিলাম কি বলতো? নিম্ন স্থিরাঙ্ক। কি বলতো? নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক। আর সর্বোচ্চ যে দাগ কাটাটা, এটাকে বলছিলাম কি আমরা? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাই না? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন এই থার্মোমিটারটার মাঝখানে তুমি দেখবা এক ধরনের পদার্থ ইউজ করা হয়েছে, তাই না? মাঝখানে এক ধরনের পদার্থ ইউজ করা হয়েছে, যেটাকে আমরা নর্মালি বলি কি? পারদ। তাহলে আমরা যখন বিভিন্ন তাপমাত্রায় স্পর্শ করাবো, তাহলে এই পারদটা বাড়বে কমবে, তাই না? পারদটা বাড়বে কমবে, তার মানে এই পারদটা একদিকে আমরা রাখছি তাপমাত্রা, একদিকে আমরা রাখছি, দাঁড়াও, একদিকে আমরা রাখছি হচ্ছে তোমার, দাঁড়াও একটু, একদিকে রাখছি আমরা তাপমাত্রা, আর একদিকে রাখছি আমরা তাপীয় ধর্ম। কি বলতো? তাপীয় ধর্ম। তাপীয় ধর্ম। এই তাপমাত্রার সাথে তাপীয় ধর্মের তুলনা করে আমরা বিভিন্ন তাপমাত্রা নির্ণয় করছি। কিভাবে নির্ণয় করছি আসে দেখো। মনে করো আমি এমন একটা পদার্থ নিছি যার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে, নিম্ন স্থিরাঙ্কটাকে আমরা বলতেছি থিটা আইস। এই তাপমাত্রার যে ধর্মটা, এটাকে বলতেছি আমরা এক্স আইস। সর্বোচ্চ যে তাপমাত্রাটা, এটাকে বলতেছি আমরা থিটা স্টিম। এই তাপমাত্রায় যে তাপীয় ধর্মটা, এটাকে বলতেছি কি বলতো? এক্স স্টিম, তাই না? এক্স স্টিম। যে কোনো তাপমাত্রা, থিটা তাপমাত্রায় যে ধর্মটা, এটাকে বলছিলাম কি বলতো? এক্স, তাই না? এক্স। সো এই জায়গা থেকে আমরা তাপমাত্রার মূল স্কেলের কনসেপ্টটা পাইছিলাম। মূল স্কেলের কনসেপ্টটা কি ছিল বলো? মূল স্কেলের কনসেপ্টটা ছিল এরকম যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু কি ছিল বলো? ইকুয়াল টু ছিল এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস কি? এক্স আইস, তাই না? এই সম্পর্কটা ছিল। এখন এই সম্পর্কটাকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ইউটিলাইজ করছে। কিভাবে ইউটিলাইজ করছে? এই জায়গা থেকে আমরা যদি একটু দেখি, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ইউটিলাইজ করে তারা এরকম একটা ফর্মুলা দিছে। বিজ্ঞানী সেলসিয়াস যখন কাজ করছে, সে বলছে C/5। কেলভিন যখন কাজ করছে, K - 273 বাই কি বলতো 5 ইকুয়াল টু F - 32/9, তাই না? আমরা এই সম্পর্কটা আমরা পাইছিলাম। এখন এই সম্পর্কটা থেকে আমাদের প্রচুর ম্যাথ আসে, কয়েকভাবে ম্যাথ আসে। এই জায়গা থেকে মাথায় রাখবা যে ভাই প্রায় তোমার ত্রুটিপূর্ণ স্কেল, কি বলতো? ত্রুটিপূর্ণ স্কেল। ত্রুটিপূর্ণ স্কেল, ত্রুটিপূর্ণ স্কেলের ম্যাথগুলো আসবে এবং ধর্ম দ্বারা তাপমাত্রা। কি বলতো? ধর্ম দ্বারা তাপমাত্রা নির্ণয়। ধর্ম দ্বারা তাপমাত্রা নির্ণয় করার ম্যাথ কি এই জায়গা থেকে আসে। ঠিক আছে? থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই কি? এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন এই জায়গা থেকে আমাদের বিভিন্ন স্কেলের সম্পর্ক, হ্যাঁ, বিভিন্ন স্কেলের সম্পর্ক আসে। হ্যাঁ, বিভিন্ন স্কেলের সম্পর্ক আসে, মানে তোমার এক স্কেলের তাপমাত্রা অন্য স্কেলে কিভাবে হয় এইটা আসে। ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে বলি কয়েকটা তাপমাত্রা, আমার থিটা আইসটা কি কি বলতো? থিটা আইসটা হচ্ছে আমার 0°C। এটাকেই আমি বলতেছি 273 কেলভিন। এইটাই হচ্ছে আমার কি বলতো? 32। এটাই হচ্ছে আমার 32 ডিগ্রি ফারেনহাইট। বুঝছো? এবার যদি আমি বলি আমার থিটা স্টিম তাপমাত্রাটা,
সেটা কি বলতো? সেটা হচ্ছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস, সেটাই আমার হচ্ছে 373 কেলভিন, সেটাই আমার কি বলতো 212 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? সো এই যে বিভিন্ন স্কেলের তাপমাত্রাগুলো কিভাবে একটাতে আরেকটা রূপান্তরিত হয় এই জায়গা থেকে আসে। বাট এই কয়েকটা জিনিস তুমি জাস্ট মাথায় রাখবা যে বিভিন্ন স্কেলের তাপমাত্রা কত কত, হ্যাঁ, বিভিন্ন স্কেলের থিটা আইস এবং থিটা স্টিম। ক্লিয়ার? বাট এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, তাপীয় স্কেল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কমন কিছু কোশ্চেন আসে, কমন কিছু ইনফরমেশন আসে, কমন কিছু ইনফরমেশন আছে। কি কি ইনফরমেশন আসে এইটা বারবার আসবে। এক নম্বরে মাথায় রাখবা, এক নম্বরে যে ইনফরমেশনটা বারবার আসে সেটা হচ্ছে একই পার্ট। কি বলতো? একই পার্ট। মনে রাখবা একই পার্ট থেকে বারবার প্রশ্ন আসে। দুই নম্বরে যে জিনিসটা বারবার আসে সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। কি বলতো? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা থেকে বারবার প্রশ্ন আসে। তোমরা একটু কমেন্টে অ্যান্সার করবা, তোমরা একটু কমেন্টে অ্যান্সার করবা একই পার্ট কত কত, পরম শূন্য তাপমাত্রা কত কত। আরেকটা জিনিস বারবার আসে সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন, তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন, তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন। এই কয়েকটা জিনিস থেকে বারবার প্রশ্ন আসে, বুঝছো? এই কয়েকটা জিনিস থেকে বারবার প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে আমরা যদি একটু দেখব। প্রথম কথা দেখো যে ভাই একই পার্ট, কি বলতো? একই পার্ট মানে বিভিন্ন স্কেল কখন একই পার্ট দেয় মাথায় রাখবা তুমি, মাথায় রাখবা তুমি যে ভাই সেটা হচ্ছে আমার মনে রাখবা -40 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। মানে -40 ডিগ্রিতে ফারেনহাইট যে পার্ট দিবে সেলসিয়াসও কি সেম পার্ট দিবে, বুঝছো? এরপরে আসো 574.25 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 574.25 কেলভিন, বুঝছো? এই দুইটা মান 574.25 ফারেনহাইটের সাথে কেলভিন, ফারেনহাইটের সাথে ডিগ্রি সেলসিয়াস হলে কত? -40। ক্লিয়ার? আরেকটা ইনফরমেশন এখান থেকে মাথায় রাখবা যে কখনোই সি নট ইকুয়ালস টু কে, কেলভিন আর সেলসিয়াস কখনো কি একই পার্ট দিবে না। এই ইনফরমেশনটা মাথায় রাখবা যে কেলভিন এবং সেলসিয়াস কখনো কি একই পার্ট দেবে না। ক্লিয়ার? এবার আসো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা যে ভাই এটা হচ্ছে ওকে। কি বলতো? ওকে, ওকে মানে 0 কেলভিন এবং এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? বা এটা অনেক সময় এরকমও থাকে যে -273.15, হ্যাঁ, 15 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? বাট যদি প্রশ্ন করে কেলভিন মানে ফারেনহাইটে কত, তাহলে মাথায় রাখবা যে এটা হবে -459.25 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? এই কয়েকটা আমার মনে থাকবে, তোমরা একটু কমেন্টে অ্যান্সার জানাবা সবাই। হ্যাঁ, এই যে যেমন তালহা বলছে, হ্যাঁ তালহা সুন্দরভাবে বলছে, রহিমা সুন্দরভাবে বলছে, ঠিক আছে 273 ডিগ্রি সেলসিয়াস। বাট অনেক সময় অপশন দেখবা 273.15টাও থাকতে পারে। ওকে, তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবা, বারবার আসে। এরপরে আসো তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন। যদি কখনো তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন বলে সেক্ষেত্রে মাথায় রাখবা সেটা হবে ΔC/5 ΔK/5 ইকুয়াল টু ΔF/9। এখানে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা বলতে পারবা? যদি তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন বলে তখন নিম্ন স্থিরাঙ্ক, কি বলতো? নিম্ন স্থিরাঙ্ক বিবেচনায় নিব না। কি বলতো? বিবেচনায় নিব না, বুঝছো? নিম্ন স্থিরাঙ্ক বিবেচনায় নিব না, নিম্ন স্থিরাঙ্ক বিবেচনায় নিব না। ক্লিয়ার? কারণ আমরা কি করছিলাম K-273 F-32 ওগুলো কি আমরা নিছি না? নেই। সো তাপীয় স্কেল থেকে এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবা যে যদি তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন বলে তখন তুমি আর নিম্ন স্থিরাঙ্কগুলো নিবা না। ΔC/5 ΔK/5 ΔF/9 মাথায় থাকবে ইনশাআল্লাহ, মাথায় থাকবে ইনশাআল্লাহ। জি, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা একটু প্রশ্নের প্যাটার্ন বুঝি। আসো তো দেখো তো ভাই, এই যে এই প্রশ্নটাই দেখো তোমার ক্লাস্টার ডিগ্রি 22-23 চলে আসছে, ক্লাস্টার ডিগ্রি 22-23 চলে আসছে। কি বলছে দেখো তো, কি বলছে একটু দেখো যে ভাই ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত। বলছিলাম যে ভাই ত্রুটিপূর্ণ থার্মোমিটার শব্দটা থাকবে আমাদের, কি শব্দ থাকবে? ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত থার্মোমিটারটি স্বাভাবিক চাপে গলিত বরফে, কি বলছে ভাই দেখো, গলিত বরফে হচ্ছে তোমার 5 ডিগ্রি, ফুটন্ত পানিতে 95 ডিগ্রি, এবং বলছে কত তাপমাত্রায় সেটা সঠিক পার্ট দিবে। কি বলছে? সঠিক পার্ট দিবে, তাই না? এখন ভাইয়া বলো তো ডিগ্রি সেলসিয়াস না, তাহলে সেলসিয়াস স্কেলের সাথে আমরা কি ত্রুটিপূর্ণ স্কেলের আমরা সম্পর্ক নিব, সেলসিয়াস স্কেলের সাথে ত্রুটিপূর্ণ স্কেলের সম্পর্ক নিব। তাহলে ভাইয়া তাপমাত্রাটা যদি আমার এমন হয়, মনে করো 3 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হবে?
সি মাইনাস 0 ডিভাইডেড বাই কি বলতো 100 মাইনাস 0, তাই না? এইটা হচ্ছে আমার সঠিক স্কেল। এর সাথে ত্রুটিপূর্ণ স্কেলটা মিলাও। কিভাবে মিলাবা বলো? সিতে কত বলতো? সিতে কত তাপমাত্রা সেটা কি সঠিক পার্ট দিবে, তাই না? তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা কি সিটা বের করবো, তাই না? তাহলে দেখো তাহলে কত হবে বলতো? এই যে এই জায়গা থেকে যদি আমরা বের করি তাহলে সি মাইনাস ত্রুটিপূর্ণটা কত 5, তাই না? 5 ডিভাইডেড বাই কত বলতো 95। 100 তে কত ফুটন্ত পানি মানে কত 100 তে 95, তাহলে 95 মাইনাস 5, বুঝছো? 95 মাইনাস 5। সো এই জায়গা থেকে কি তুমি ইজিলি বের করতে পারবা। ওকে, সো ভাইয়া এখন আমরা চিন্তা করি তাহলে কি হবে বলতো? তাহলে এখানে সি ইকুয়াল টু কত? আচ্ছা আমরা যদি একবার আর্গুমেন্টটা করে দেই, একবারই যদি আমরা এখান থেকে দেখো তাহলে এখানে কত আসতেছে সি বাই 100 ইকুয়াল টু কত সি মাইনাস 5 বাই কত 90, তাই না? 90। সো এখান থেকে তুমি যদি কাটাকাটিটা করে ফেলো, কারণ আর গুণন করলে তোমার ছোট হয়ে যাবে, 0 0 কাটো, তাহলে কত আসতেছে এখানে 9c ইকুয়াল টু কত 10c মাইনাস কত 5 10 50, বুঝছো? 10c। তাহলে এখান থেকে তুমি দেখো তো অতএব c ইকুয়াল টু কত আসতেছে রে ভাই? c ইকুয়াল টু 10c মাইনাস 9c ইকুয়াল টু কত 50। 50 কত কত ডিগ্রি সেলসিয়াস? 50 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এই যে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস, এটা কত আসতেছে 50 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? সো এরকম ত্রুটিপূর্ণ স্কেল খুব ভালোভাবে মাথায় রাখবা যে ভাই এখানে বলছে সঠিক পার্ট দেয়, সঠিক পার্টটা এইটা সি হলে কি এটাও সি, এটা সি হলে এটাও সি। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? ওকে ওকে ওকে, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, এই টাইপটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বলতে এই টাইপটা ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা প্রশ্ন দেখো, সেম প্রশ্ন দেখছো ক্লাস্টার এগ্রি তোমার 20-21 আসছে, তার মানে ক্লাস্টার এগ্রি 2 বছরই এই জায়গা থেকেই প্রশ্ন। এই প্রশ্নটা এবার দেখো কি বলছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। কি বলছে ভাই? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি এবং স্টিম বিন্দু হচ্ছে তোমার 99 ডিগ্রি, তাই না? তাহলে বলছে যখন থার্মোমিটারটি 52 ডিগ্রি প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? বুঝছো কি বলছে? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? তাহলে তুমি চিন্তা করবে ফারেনহাইটের তাপমাত্রাটা যদি তোমার এফ হয়, কি হয় এফ হয়, তাহলে এফ মাইনাস 32, তাই না? ডিভাইডেড বাই কত 212 মাইনাস 32 কত 212 মাইনাস 32 ইকুয়াল টু বলো তো এফ এর সেটা কত 52 মাইনাস 32 তে কত বলো তো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বলছে 5, তাহলে 5 ডিভাইডেড বাই কত আসতেছে বলো তো 212 কত স্টিম বিন্দু 99, তার মানে কত 99 মাইনাস কত 5, বুঝছো? সো এই জায়গাটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝছো? এই টাইপটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে তুমি যদি জাস্ট যোগ বিয়োগ করো তাহলে তোমার এফ এর মানটা চলে আসবে। তুমি এই জায়গা থেকে যোগ বিয়োগ করে এফ এর মানটা বের করে ফেলবা। এফ এর মানটা আসবে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? এফ এর মানটা 212 ডিগ্রি ফারেনহাইট আসবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো এবার এই ম্যাথটা দেখো, দেখছো ক্লাস্টার ডিগ্রি 21-22 এ আসছে, ক্লাস্টার ডিগ্রি 21-22। তার মানে তুমি দেখো তো এই টপিকসটা থেকে তাপীয় স্কেল থেকে 20-21, 21-22, 22-23 2 বছরের প্রশ্ন আসছে, বুঝছো? কি বলছে প্রশ্নটা দেখো তো, যে 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলো, বলছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন কত? কি বলছে? ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? এখন তুমি কি বলতে পারবা যে এইটা কোন স্কেল? 100 থেকে 35 করছে, এটা আমার ডেল সিও হইতে পারে, ডেল কেও হইতে পারে, বুঝছো? ডেল সি ইকুয়াল টু ডেল কে দুইটাই হইতে পারে, কারণ পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন, কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন একই পার্ট দেয়, মানে সমান থাকে, বুঝছো? তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ডেল সি বাই 5 ডেল এফ ভাগ 9, তাই না? ডেল এফ ভাগ 9। সো এই জায়গা থেকে ডেল এফটা কত আসবে 9 ইনটু ডেল সি কত 100 মাইনাস 35, তার মানে কত 65। এটা কত আসে? এটা আসতেছে 100 মাইনাস 35 মানে কত 65, তাই না? তাহলে 9 ইনটু 65 ডিভাইডেড বাই কত আসে রে 5, বুঝছো? তাহলে এখানে আমরা যদি চিন্তা করি তাহলে কত 5 এককে 5 3 5 15, কাটাকাটি করলে কত আসে বলো তো 13। তাহলে 3 লং 27 7 হাতে 2 9 কে 9 2 কত 11, এত ডিগ্রি ফারেনহাইট, বুঝছো? 117 ডিগ্রি ফারেনহাইট কত আসে 117 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? 117 ডিগ্রি ফারেনহাইট এই টাইপটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? হ্যাঁ, 117 ডিগ্রি ফারেনহাইট। ভাই তুমি জাস্ট প্রশ্নের প্যাটার্নটা বুঝো,
20, 21, 21, 22, 22, 23 3 বছরেই এই তাপীয় স্কেল থেকেই প্রশ্ন। সো কত ইম্পর্টেন্ট একটা টাইপ, ক্লিয়ার? কত ইম্পর্টেন্ট একটা টাইপ। ওকে, এরপরে আসো আমরা একটু পরের প্রশ্নের দিকে যাব। ওকে, এবার এটা বলো তো, সেম প্রশ্ন তোমরা এবার বলবা। এবার একটু বলো দেখি কি হবে এটা। কি বলছে দেখো, যে ভাইয়া আমার এটা আসছে কত, বাংলাদেশ এগ্রিকালচার 2 বার প্রশ্ন আসছে, তাই না? বলছে ময়মনসিংহ শহরের শীতকালীন তাপমাত্রার পার্থক্য বলা আছে 15 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 15 ডিগ্রি সেলসিয়াস বলছে ফারেনহাইট স্কেলে কত, তাহলে ফারেনহাইট স্কেলে সেম ভাবেই তাহলে ডেল এফ বাই 9 ডেল সি বাই 5, তাই না? তাহলে এই জায়গা থেকে ডেল এফ কত আসবে, ডেল এফ কত আসবে, কত 15 ইন্টু হচ্ছে 9 ডিভাইডেড বাই 5, তাহলে কত 3 5 15, 3 লং 27, 27 ডিগ্রি ফারেনহাইট, ক্লিয়ার? 27 ডিগ্রি ফারেনহাইট, বুঝছো? 27 ডিগ্রি ফারেনহাইট। সো তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পারছো? খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখবে, হ্যাঁ? ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার দেখো তো এই ম্যাথটা কতবার আসছে, বুঝছো? এই ম্যাথটা দেখছো কতবার আসছে। এই বাউতে আসছে তোমার 3 বার, শেরে বাংলায় আসছে, সুবাসুতে আসছে কয়েকবার, পিএসটিউতেও আসছে, বুঝছো? পিএসটিউতে আসছে, কতবার আসছে। কি বলছে প্রশ্নটা দেখো যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট, কি বলছে দেখো, সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট দেয়। সেলসিয়াস এবং ফারেনহাইট একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে একই সংখ্যা মানে একই সংখ্যা মানে কি বলো, একই সংখ্যা মানে কি একই পার্ট, তার মানে কত -40 ডিগ্রি, -40 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি কি ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কি বলো, -40 ডিগ্রি ফারেনহাইট। এটা শুধু তোমার কৃষিতেই এতবার আসছে, তাহলে অন্য ইউনিভার্সিটিগুলোতে আরো অনেক বেশিবার আসছে, বুঝছো? অন্য ইউনিভার্সিটিগুলোতে জাতীয় প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে জাতীয় প্রশ্ন, ঠিক আছে? জাতীয় প্রশ্ন, এটা বারবারই আসবে, ঠিক আছে? তোমার 1 ঘন্টাতে 100টাই ম্যাথ দেখাইতে হবে না। 1 ঘন্টা কি 100টাই ম্যাথ দেখাইতে হবে? যেমন এই প্রশ্নে কি সময় লাগবে বলো? সময় তো লাগবে না। তোমার ঘরে মানে যে যত ফাস্ট হইতে পারবে তার কম সময় লাগবে, হ্যাঁ? কি জানি একটা প্রশ্ন করছিলা। আচ্ছা, বলছে ফাইনাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমি বলছি পরম শূন্য তাপমাত্রা এইভাবে মনে রাখবা যে ভাই ওকে -273 ডিগ্রি সেলসিয়াস -459.25, 59.25 বা 59.4ও আসে, হ্যাঁ 59.4, হ্যাঁ 59.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? 59। এই দেখো খুব ভালোভাবে মাথায় রাখবা ভাই, তোমাদের যাদের চোখের সমস্যা আছে, যাদের চোখের সমস্যা আছে, দেখছো এই যে 5995 মানে 69, সো এগুলো আসলে ভুল করা যাবে না। তাহলে কত 59, তাই না? 459.4 ডিগ্রি ফারেনহাইট, ক্লিয়ার? 459.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? ঠিক আছে, ওকে 459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার দেখো যে ভাই মানব দেহে তাপমাত্রা পরিমাপ মাপার জন্য ফারেনহাইট স্কেল কি বলছে, ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রার মধ্যে দাগাঙ্কিত থাকে, এটা মনে রাখবা একটা ডাক্তারি থার্মোমিটার। কি বলতো, ডাক্তারি থার্মোমিটার। এটাকে কত বলা হয় বলো, বলো দেখি, এটা তোমরা বলো, কমেন্টে অ্যানসার করো। ডাক্তারি থার্মোমিটারের সীমাটা কত বলো দেখি। ডাক্তারি থার্মোমিটার কত বলো তো, 95 থেকে কি 110 ডিগ্রি ফারেনহাইট, এটাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার। কি বলতো, ডাক্তারি, হ্যাঁ ডাক্তারি থার্মোমিটার, হ্যাঁ ডাক্তারি থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার। কেন বলতো, কারণ মানব দেহের টেম্পারেচারটা নরমালি এই সীমার মধ্যেই থাকে, তাই না? মানব দেহের টেম্পারেচারটা এই সীমার মধ্যেই থাকে, হ্যাঁ 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, ক্লিয়ার? খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এরপরে আসো। এরপরে এটা বলছে কি বলতো, সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধানকে, কি বলছে, সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধানকে সমান কত ভাগে ভাগ করা হয়। মনে রাখবা যে ভাই যদি আমি বলি যে সেলসিয়াস, মনে রাখবা যে মৌলিক ব্যবধান, এইটা মাথায় রাখবা যে মৌলিক ব্যবধান এইটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন এবং ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন এই দুইটাতেই, ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন এই দুইটাতে মৌলিক ব্যবধান হচ্ছে 100, বাট ফারেনহাইটে সেটা কত বলতো, 180। এই যে মৌলিক ব্যবধান যেটা, এইটাই হচ্ছে মনে রাখবা মৌলিক ব্যবধান বা ভাগ সংখ্যা। কি বলতো, ভাগ সংখ্যা, মৌলিক ব্যবধান বা ভাগ সংখ্যা, বুঝছো? তার মানে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে মৌলিক ব্যবধান বা ভাগ সংখ্যা কত বলতো, 100টা। কয়টা রে, 100টা। তার মানে 100 ভাগ থাকবে, ক্লিয়ার? 100 ভাগ থাকবে। তাহলে ভাই আমার মৌলিক ব্যবধান যেটা, সেটাই কি আমার বলতো, ভাগ সংখ্যা, ক্লিয়ার?
মৌলিক ব্যবধানটাই আমার ভাগ সংখ্যা। আচ্ছা ওকে, আচ্ছা তুমি এই যে শাহনাজ পারভিন আসলে যায় কিনা তুমি আমাদের একটু, তুমি আসলে এটা তো তোমাকে এভাবে বলা মানে মানুষ তো করে তাই না, মানুষ তো করে, আর তোমার তো পরীক্ষা হলে 100তে 100 পাওয়ার দরকার নেই। তো তোমাকে এটা বুঝতে হবে যে কোন ম্যাথে আমার বেশি সময় লাগবে ওই ম্যাথটা পরে করব, যে ম্যাথে কম সময় লাগবে ওইটা একটা আগে করব। আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আমি হচ্ছে তোমাদের একটা ভিডিও দেওয়া আছে, এক্সাম স্ট্র্যাটেজি পরীক্ষার হলে কিভাবে মার্ক বাড়াবো, কিভাবে 100টা প্রশ্নই আমি হচ্ছে সঠিক টাইমের ইউটিলাইজেশনটা, এইটা হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখো। হ্যাঁ শাহনাজ পারভিন, হ্যাঁ ভিডিওটা দেখো। ওকে এরপরে আসো তাপীয় প্রক্রিয়া। তার মানে আমরা তাপীয় স্কেল রিলেটেড যে কয়েকটা প্রশ্ন সলভ করাইছি, যে ইনফরমেশনগুলোর কথা বলছি খুব ভালোভাবে পড়ে ফেলবা। তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এখানে কাজ হচ্ছে নরমালি দুইটা প্রক্রিয়া নিয়ে, চারটা প্রক্রিয়ার মধ্যে। আচ্ছা এখানে দুইটা প্রক্রিয়া নিয়ে আসলে কোনো খুব বেশি পড়া নাই। আচ্ছা তাপীয় প্রক্রিয়া কয়টা বলতো? প্রক্রিয়া হচ্ছে তোমার, প্রক্রিয়া হচ্ছে চারটা। প্রক্রিয়া কি বলতো? চারটা, তাই না? চারটা প্রক্রিয়া। চারটা প্রক্রিয়ার মধ্যে আমাদের মনে রাখবা দুইটা প্রক্রিয়া নিয়েও খুব বেশি কাজ নাই। একটা হচ্ছে সমষ্ণ, একটা হচ্ছে সম আয়তন, সম আয়তন, আর একটা হচ্ছে 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে সমচাপীয়, সমচাপীয়। এই সম আয়তন প্রক্রিয়ায় কয়েকটা ইনফরমেশন বারবার আসে। সমায়তন প্রক্রিয়ায় তোমার ডেল ভিটা 0, ডেল ভি 0 হওয়ার কারণে ডেল ডাব্লিউটা 0, ডেল ডাব্লিউ 0 হওয়ার কারণে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ। বুঝছো? এই জাস্ট এটা মাথায় রাখবা যে সমায়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন শূন্য, তার মানে কোনো কাজ ঘটে না, কাজ না ঘটার কারণে যে পরিমাণ তাপ দেয় সম্পূর্ণটা কি হয়? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যায়। জাস্ট মাথায় রাখবা। এরপরে সমচাপীয় প্রক্রিয়া নরমালি এইখানে আমার কাজও ঘটে পি ইন্টু ডেল ভি, এই কাজ নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব। এবং এই প্রক্রিয়া আলটিমেটলি আমার ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সবই ঠিক থাকে। বুঝছো? সমচাপীয় প্রক্রিয়া। বাট আমাদের এক্সাক্ট কাজটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, এবং আরেকটা কাজ হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া নিয়ে আমাদের কাজ আছে। বুঝছো? তো এই আসো এবার সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কয়েকটা বৈশিষ্ট্য পড়ে আবার এখানে আসবো। আচ্ছা সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি বলছি, খুব ভালোভাবে মাথায় রাখবা। কি কি বৈশিষ্ট্য দেখো ভাই, কি কি বৈশিষ্ট্যের কথা আমি বলছি। প্রথমে মাথায় রাখবা যে ভাই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে, কি বলতো? সুপরিবাহী পাত্রে রাখতে হবে। এর চারপাশস্থ মাধ্যমে তাপ গ্রহীতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে। কি বলতো? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মাধ্যমে তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে এবং এই পরিবর্তন হবে ধীরে ধীরে। কি বলতো? পরিবর্তন হবে ধীরে ধীরে এবং তাপমাত্রা স্থির থাকবে। কি বলতো? তাপমাত্রা স্থির থাকবে। ক্লিয়ার? এখানে যে চারটা পয়েন্টের কথা বলছে এই চারটা পয়েন্টটা তুমি বুঝবা। কি বলতো? এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। কি কি? একটা হচ্ছে সুপরিবাহী পাত্র, তাপ ধারণ ক্ষমতা উচ্চ, 2 নম্বরে ধীরে ধীরে পরিবর্তন, 3 নম্বরে 4 নম্বরে হচ্ছে তাপমাত্রা স্থির। সমষ্ণ প্রক্রিয়ার এই চারটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে এরপরে আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আচ্ছা এখানে খুব ভালোভাবে মাথায় রাখবা যে সংকুচিত করলে, গ্যাসকে সংকুচিত করলে তাপমাত্রা বেড়ে যায় এবং গ্যাসকে প্রসারিত করলে তাপমাত্রা কমে যায়। খুব ভালোভাবে মাথায় রাখবা যে গ্যাসের তাপমাত্রা কমে কখন? প্রসারণে তাপমাত্রা কমে, আর সংকোচনে বা সংনমন বা সংকোচনে কি তাপমাত্রা বাড়ে। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মাথায় রাখবা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। ওকে এরপরে আসো মাথায় রাখবা যে ভাই রুদ্ধতাপীয় পরিবাহের ক্ষেত্রে কুপরিবাহী পাত্রে, কি বলতো? কুপরিবাহী পাত্রে মানে যেখানে কোনো তাপের আদান প্রদান হবে না। আরেকটা মাথায় রাখবা যে চারপাশস্থ মাধ্যমে তাপগ্রহিতা কম হইতে হবে। কি হবে? তাপগ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা কম হইতে হবে। ক্লিয়ার? ওকে এরপরে মাথায় রাখবা যে চাপের পরিবর্তন খুব দ্রুত, কি বলতো? চাপের পরিবর্তন খুব দ্রুত সংঘটিত হয়, খুব দ্রুত, খুব দ্রুত, হঠাৎ, হঠাৎ বা আকস্মিক। কি বলতো? হঠাৎ বা আকস্মিক, হঠাৎ বা আকস্মিক যদি পরিবর্তন হয় তখন সেটাকে বলবো আমরা কি বলতো? তোমার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝছো? এবং এই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। কি বলতো? তাপের আদান প্রদানের সুযোগ থাকে না। ক্লিয়ার? সো ভাই তুমি এগুলো পড়ছো আমি জানি, সো আমি স্লাইডে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, তুমি এই কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? খুব ভালোভাবে মাথায় রাখবা, ইনশাল্লাহ থাকবে, মাথায় থাকবে ইনশাল্লাহ। আরে গাধা আমি রাগ করবো কেন? আমি তোরা না বুঝলে প্রশ্ন করতেই পারিস, রাগ করবো কেন গাধা কোথাকার। আচ্ছা ঠিক আছে ওকে এরপরে আয় দেখ
সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধ, আমি রাগ করি না, আমি ভালো মানুষ, হ্যাঁ ওকে। সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা, যে ভাইয়া যেহেতু এইটা হচ্ছে ধীরে ধীরে, কি বলতো, এটা হচ্ছে তোর ধীরে ধীরে, আর এটা কি বলতো তোর হঠাৎ, তাই না, হঠাৎ হঠাৎ। এক্ষেত্রে যে জিনিসটা তুমি মাথায় রাখবি যে ভাই এই জায়গা থেকে ম্যাদ আসবে, এই জায়গা থেকে ম্যাদ আসবে, ঠিক আছে, এই জায়গা থেকে ম্যাদ আসবে, আর এই জায়গা থেকে নো ম্যাথ, ম্যাথ আসলেও তুই পারবি না, এখান থেকে জাস্ট ফর্মুলা, বুঝছো, এখান থেকে ম্যাথ আসলেও তুই পারবি না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে ম্যাথ আসলেও তুই পারবি না, সো ম্যাথ করবি না। জাস্ট এই জায়গা থেকে আমরা ম্যাথ করব কিভাবে, যেহেতু ধীরে ধীরে পরিবর্তন হয়, মনে রাখবা এখানে হচ্ছে আমার বয়েল সূত্র প্রযোজ্য, কি বলতো, আমার বয়েল সূত্র প্রযোজ্য, হ্যাঁ বয়েল সূত্র প্রযোজ্য, এখানে আমাদের বয়েল সূত্র প্রযোজ্য। বয়েলের সূত্রটা কি বলতো, জাস্ট এই সূত্রটা থেকেই ম্যাথ আসবে, এখানে কি বলো, P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা মাথায় রাখবা, এই জায়গা থেকে ম্যাথ আসবে এবং ম্যাথটা তোমাকে পারতে হবে, ক্লিয়ার, ওকে, এবং তুমি এটা পারবা। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে আমার ম্যাথ আসলেও আমি পারবো না, আমরা ওটা স্কিপ করব। কেন ভাই, কেন স্কিপ করব, কারণ এই জায়গায় আমার P1 V1 ইকুয়ালস টু P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, এরপরে T1 V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, কি বলতো, গামা মাইনাস 1, হ্যাঁ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এরপরে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই যে ফর্মুলাগুলো আসছে, জাস্ট এই জায়গা থেকে শুধুমাত্র তুমি কি করবা, শুধুমাত্র তুমি ফর্মুলা দেখবা, ঠিক আছে, এই জায়গা থেকে তুমি ফর্মুলা দেখবা, হ্যাঁ ফর্মুলা, যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো তুমি শুধু দেখে যাবা, ক্লিয়ার, এই জায়গা থেকে তোমার ম্যাথ করার দরকার নাই। কারণ ভাই তোমারে যদি আমি বলি যে 2 এর উপর 5 কত হয়, 2 টু দি পাওয়ার 5, ক্যালকুলেটর চাপা লাগে তোমারে, এখন তোমারে যদি বলি 2 এর উপর 1.33, ওই সময়টা আছে না, 2 এর উপর 1.41 সময় নাই, 2 এর উপর হচ্ছে 1.67 সময় নেই, সো এই জায়গা থেকে ম্যাথ আসলেও তুমি পারবা না, এই জায়গা থেকে কি তুমি ফর্মুলাগুলো শুধু পড়ে যাবা, যে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কটা কি, ক্লিয়ার, ওকে। এই জায়গা থেকে আমরা যদি একটু দেখি, দেখো তাহলে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য মাথায় রাখবো, ওকে। এরপরে আসো, যেমন এইটা দেখো, ক্লাস্টার এগ্রিতে প্রশ্নটা কি আসছে, ক্লাস্টার এগ্রিতে প্রশ্নটা কি আসছে, বলছে একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটা কি, এখানে মাথায় রাখবা যে টায়ারের কথা যদি বলে, যদি বলে টায়ার, টায়ারের দুইটা কথা বলতে পারে, একটা হচ্ছে চলন্ত অবস্থায়, চলন্ত অবস্থায়, আরেকটা হচ্ছে ফাটার মুহূর্তে, মনে রাখবা ফাটার মুহূর্তে, এটা হচ্ছে চলন্ত অবস্থা আর এটা হচ্ছে ফাটার মুহূর্তে। মনে রাখবা ভাই, যদি আমার বলে চলন্ত অবস্থায় টায়ার, মনে রাখবা সেটা হচ্ছে সম আয়তন, কি বলতো, সম আয়তন, আর ফাটার মুহূর্তে তোমাকে টায়ার কি বলবে যে আমি ফাটতেছি, সে দুমদাম করে ফেটে যাবে, তাই না, তো সেই ক্ষেত্রে মাথায় রাখবা সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, কারণ পরিবর্তনটা হঠাৎ হবে, হ্যাঁ রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, ঠিক আছে, রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, সো এটা মাথায় রাখবা, টায়ারের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, চলন্ত অবস্থায় সম আয়তন, আর ফাটার মুহূর্তে কি বলতো, রুদ্ধতাপীয়, ক্লিয়ার। তাহলে এখানে আমার কি বলছে বলতো, টায়ার চলতে থাকলে, তার মানে কি চলন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় কি বলতো, সম আয়তন বা ধ্রুব আয়তন প্রক্রিয়া, কি সম আয়তন বা ধ্রুব আয়তন প্রক্রিয়া, মাথায় থাকবে, মাথায় থাকবে বলো, হ্যাঁ ফাটলে রুদ্ধতাপীয়, আর চলন্ত অবস্থায় সম আয়তন প্রক্রিয়া, ক্লিয়ার, ওকে। এরপরে আসো, এরপরে এইটা ম্যাথটা একটু দেখো তো কি বলছে, বলছে টি তাপমাত্রায় 1 লিটার বায়ুতে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত আয়তন ও চাপ দ্বিগুণ হয়, কি হয়, আয়তন ও চাপ দুইটাই দ্বিগুণ হয়, তাই না, তাহলে বলছে চূড়ান্ত তাপমাত্রা কত, তাই না, তাহলে ভাই যেহেতু দুইটা জিনিস পরিবর্তন করে তাপমাত্রা চাইছে, তাহলে আমরা কি ইউজ করবো এখানে, সমন্বয় সূত্র, কতদিন পড়াইছি, হ্যাঁ সমন্বয় সূত্র আমরা ইউজ করবো, ঠিক আছে, সমন্বয় সূত্র আমরা ইউজ করবো, কি ছিল বলো, আমাদের ছিল P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এখন বলো তো কেন ইউজ করলাম, কারণ আমরা দুইটা রাশি চাপ আয়তন চেঞ্জ করে তাপমাত্রা চাইছি, তিনটে চলকের মধ্যে কাজ, বুঝছো, তিনটে চলকের মধ্যে কাজ, সো এই জায়গা থেকে T2 টা কত আসবে বলো, T2 টা কত আসবে, তাহলে P2 বাই P1 ইনটু কি বলতো V2 বাই V1, V2 বাই V1
ইন্টু T1 না রে ভাই, ইন্টু T1। তাহলে P2টা কত করা হয়েছে, সাব দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2P1/P1 ইন্টু আয়তনে দ্বিগুণ করা হয়েছে 2V1/V1 ইন্টু কি T1, তাই না? সো এই জায়গা থেকে যদি আমরা কাজটা করে ফেলি, P1 V1 কাটো, 2 দুগুণে 4, T1টাই T, তার মানে কত আসতেছে বলো তো, 4T। কত আসে রে, 4T, বুঝছো? কত আসতেছে, 4T। ক্লিয়ার? পারবা না সবাই? বুঝছো? তাহলে 4 গুণ হয়ে যাবে, হ্যাঁ 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, 4 গুণ হয়ে যাবে। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা কৃতকাজ এবং শক্তির রূপান্তর। এই জায়গাটা আমরা নরমালি তাপগতিবিদের প্রথম সূত্রই দেখছি, বাট আমি এখনো পড়াই নেই, বুঝছো? এবার আমরা একসাথে সমস্ত কৃতকাজ পড়বো। এক নম্বরে মাথায় রাখবা, এক নম্বরে যদি আমরা দেখি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, কি বলতো, এক নম্বরে দেখবো আমরা প্রথম সূত্র অনুসারে, তাপগতিবিদ্যার ফার্স্ট ল অনুসারে যদি আমরা দেখবো, শুরুতে এটা হচ্ছে ফার্স্ট ল অনুসারে, হ্যাঁ ফার্স্ট লতে দেখবো, ফার্স্ট লতে দেখবো। ফার্স্ট লতে যদি আমরা দেখি, তার আগে আমরা কৃতকাজটা দেখবো। আচ্ছা, কৃতকাজ মনে রাখবা, কৃতকাজ ডাব্লিউটা হচ্ছে পি ইন্টু ডেল ভি। কি বলতো, পি ইন্টু ডেল ভি, পি ইন্টু ডেল ভি। এখানে অবশ্যই অবশ্যই কি করব বলতো, এই ডেল ভিটা যদি আমরা কি ঘনমিটারে নেই, কি বলতো, ঘনমিটারে নেই, তাহলে এই পিটা অবশ্যই কি নিব আমরা, প্যাসকেলে নিব। কি নিব, প্যাসকেলে নিব। এখানে অনেকে একক নিতে ভুল করে, একক নেওয়াটা ভুল করা যাবে না। তুমি যদি ঘনমিটারে নাও অবশ্যই কি নিবা, প্যাসকেলে নিবা। ক্লিয়ার? এখন ফার্স্ট লটা কি বলছিল বলতো, আমাদের ছিল এরকম যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? তাহলে এই জায়গা থেকে আমাদের কৃতকাজ ডেল ডাব্লিউটা কত আসতেছে বলো, কৃতকাজ ডেল ডাব্লিউটা কত আসতেছে, ডেল ডাব্লিউটা আসতেছে ডেল কিউ মাইনাস কি ডেল ইউ। এইটাই হচ্ছে কি বলতো আমার পি ইন্টু ডেল ভি, পি ইন্টু ডেল ভি। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমাদের কৃতকাজ আমরা এই দুই ভাবে বের করব। ক্লিয়ার? এই দুই ভাবে বের করে ফেলবো। এরপরে আমাদের আরো দুইটা কৃতকাজ আছে, যদি বলে সমষ্ণ প্রক্রিয়া, যদি বলে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে কৃতকাজ কি হবে, আরেকটা বলতে পারে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কি হবে। এখন সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা থেকে তুমি ম্যাথ করাটা তোমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, কারণ তোমার ক্যালকুলেটর নেই এবং এটা আসেও না। যার সূত্র তুমি শুধু দেখে রাখবা যে এই সূত্র থেকে তোমার প্রশ্ন আসতে পারে, বুঝছো? জাস্ট এই সূত্রটা শুধু দেখে রাখলেই হবে। হ্যাঁ, সেটা হবে কি বলতো, সেটা হবে তোমার সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ ডাব্লিউটা হবে এনআরটি লন ভি2 বাই ভি1। কি বলতো, ভি2 ভাগ ভি1। ক্লিয়ার? সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ সূত্র, শুধু সূত্র জেনে রাখবা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কি বলতো, ডাব্লিউটা হচ্ছে এনআর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু টি1 মাইনাস টি2। আচ্ছা, এখানে অনেক বই তুমি দেখবা যে 1 মাইনাস গামা আছে, বাট আমি দিছি কি গামা মাইনাস 1 টি1 মাইনাস টি2। মনে রাখবা এখানে টি1টা অবশ্যই কি হবে তোমার বড় তাপমাত্রা, আর টি2টা কি হবে বলতো তোমার ছোট তাপমাত্রা। ক্লিয়ার? বড় ভাগ ছোট, বড় ভাই ছোট করবে, বড় মাইনাস ছোট করবে, তাহলে কি তুমি কৃতকাজটা বের করতে পারবা। বাট তোমার কৃষির জন্য এই কৃতকাজটাই জাস্ট মাথায় রাখবা, কৃষির জন্য এই কৃতকাজটাই দরকার, বুঝছো? ওকে, এখন আরেকটা জিনিস তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে, শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর, যেহেতু কাজ শক্তি একই জিনিস, কাজ শক্তি একই জিনিস, তাহলে শক্তির রূপান্তরটা জাস্ট মাথায় রাখবা যে ভাইয়া মনে রাখবা রূপান্তরের সময় শক্তির পরিমাণ একই থাকে। হ্যাঁ, শক্তির পরিমাণ একই থাকে। এখন রূপান্তরের সময় বলতে কি বুঝাইছি, প্রথমে যদি আমরা দেখি যে ভাই আমার তাপ শক্তি, প্রথমে আমি দেখবো কি বলতো, তাপ শক্তি আমার কি কি আছে বলো, তাপ শক্তি আমার কি কি আছে, তাপ শক্তি আমার এভাবে আমি লিখতে পারি, তাপ শক্তি আমার কি বলতো, কিউ ইকুয়ালস টু এম এল এফ বা কি এম এল ভি, তাই না, বা এম এস ডেল থিটা, তাই না, তাপ শক্তি। এবার আমি যদি আরো কয়েক প্রকার শক্তি দেখি, যদি তোমাকে বলি হচ্ছে তোমার তড়িৎ শক্তি, কি বলো, তড়িৎ শক্তি, যদি বলি কি বলতো তড়িৎ শক্তি, তাহলে তুমি কি বলবা যে ভাই আমার তড়িৎ শক্তি কত আসবে, তড়িৎ শক্তি এইচ ইকুয়াল টু কি আই স্কোয়ার আর টি, হ্যাঁ, বা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, বা কি বলতো ভিআইটি, তাই না, ভিআইটি, তাই না, এগুলো শক্তির রূপভেদ তুমি জানো। এরপরে আসো, যদি আমি তোমাকে বলি গতিশক্তি, আমাদের আরেকটা শক্তি আছে কি বলতো, গতিশক্তি, তাই না, গতিশক্তি, তাই না। তাহলে গতিশক্তির ফর্মুলাটা কি ছিল বলো, দেখো আমি সবগুলো লিখতেছি কেন, একটা উদ্দেশ্য অবশ্যই আছে। ইকে ইকুয়াল টু আমার হাফ এম ভি স্কোয়ার
বা কি বলতো পি স্কোয়ার ভাগ 2m, এগুলো তোমরা জানো, আমিও জানি। ওকে, এখন আরেকটা তুমি জাস্ট মাথায় রাখবা যে ভাই আমার বিভব শক্তি কি ছিল বলতো, বিভব শক্তি আমার কি ছিল বলো, ইপি ইকুয়াল টু এমজিএইচ, তাই না? ইপি ইকুয়াল টু এমজিএইচ। তাহলে এই যে শক্তিগুলো আছে, একটা আরেকটাতে রূপান্তরের সময় কি থাকবে, রূপান্তরের সময় তাদের পরিমাণ সেম। তাহলে কি আমি বলতে পারি বলো, তাহলে কি আমি এটা বলতে পারি যে ভাই আমি বলতে পারি যে আমার কিউ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইকে ইকুয়ালস টু ইপি, বুঝছো? ইকে ইকুয়ালস টু ইপি। এই ফর্মুলাটা মাথায় রাখবা, এই সম্পর্কটা মাথায় রাখবা, এই সম্পর্কটা তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সম্পর্কটা কি, যে ভাই রূপান্তরের সময় একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হলে তাদের পরিমাণটা সেম থাকবে, এবং এই পরিমাণ সেম থাকবে, এই কথা দিয়ে তুমি ম্যাথ সলভ করবা। কিভাবে সলভ করবা, আসো একটু প্র্যাকটিস করি, বুঝছো? আসো একটু প্র্যাকটিস করি। দেখো, রূপান্তরের সময় শক্তির পরিমাণটা কি থাকবে, সেম থাকবে। এই জায়গা থেকে এগ্রিতে প্রশ্ন আসে। ওকে, আসো এবার একটু দেখো, যেমন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা ক্লাস্টার ডিগ্রি 22-23 আসছে, মানে ওইটা কৃত কাজের একটা পার্ট। কি বলছে দেখো তো, ক্লাস্টার ডিগ্রি 22-23 আসছে, কি বলছে দেখো, কি বলছে যে একটি সিস্টেমে, তাহলে তুমি একটা ঘটনা ভাই দেখো তো, এই চ্যাপ্টারটা থেকে 19-20, 20-21, 21-22, 22-23 প্রতি বছরই প্রশ্ন আসতেছে না? প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসতেছে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, দেখো একটা সিস্টেমে চাপ দেওয়া আছে, এত ঘন, এত প্যাসকেল, বলছে যে দেখে এত জুল তাপশক্তি সরবরাহ করা হলো, সিস্টেমটির আয়তন 2 থেকে ধীরে ধীরে বৃদ্ধি প্রসারিত হয়ে মানে হচ্ছে 2 ঘনমিটার করা হয়েছে। তাহলে বলছে সিস্টেমটির অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তাই না? অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তুমি কিভাবে চিন্তা করবা? তুমি জানো ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? তাহলে এই জায়গা থেকে তোমার ডেল ইউটা বের করতে বলছে, তো ডেল ইউটা কত, ডেল কিউ মাইনাস কি ডেল ডাব্লিউ, তাই না? এই যে ডেল ডাব্লিউ মনে আছে যে ভাই আমার ডেল ডাব্লিউটা কত, পি ইন্টু ডেল ভি না, পি ইন্টু ডেল ভি। পিটা কত রে, আচ্ছা তাহলে আসো, তাহলে ডেল কিউটা কত বলো তো, এত কিলো জুল, কত 6000 কিলো জুল, তাই না? 600 কিলো জুল। তাহলে আমি এটাকে বলতে পারি, আচ্ছা 600 ইন্টু 10⁻³ জুল, 3 জুল বলতে পারি, মাইনাস ডেল ডাব্লিউটা কত রে, পি ইন্টু ডেল ভি, পি এর ভ্যালুটা কত রে ভাই, 1 ইন্টু 10⁵, তার মানে আমি লিখতে পারি 10⁵ ইন্টু ডেল ভি, আয়তনের পরিবর্তন 1.5 থেকে কত হয়েছে, 2 হয়েছে, তাই না? তাহলে 2 মাইনাস 1.5, তার মানে কত, 2 মাইনাস 1.5 করলে কত আসে, 2 মাইনাস 1.5 0.5, তাই না? 0.5, ক্লিয়ার, বুঝছো? সো এই জায়গা থেকে তুমি যদি ইজিলি চিন্তা করে দেখো তো, 10⁻³ ইন্টু, তার মানে এই দুটো মিলে কত 10⁵। তুমি যদি 10⁵ কমন নাও, 10⁵ কমন নাও, তাহলে কত আসতেছে বলো তো, এখানে আসতেছে 6, এখানে আসতেছে কত 0.5, 6 মাইনাস 0.5 কত আসে বলো তো, 5.5, বুঝছো? 5.5, তাহলে কত আসতেছে বলো তো, 5.5 ইন্টু 10⁵ জুল, 10⁵ জুল। বাট তোমার কি চাইছে বলো তো, তোমার চাইছে কিলো জুলে কত হবে, কত হবে কিলো জুলে। তার মানে এটাকে তুমি লিখতে পারো দেখো তো, 10⁻³ জুল ইন্টু 10 স্কোয়ার ইন্টু 5.5 লিখতে পারো। দেখো আমি তোমাকে জাস্ট ভাঙাটা দেখাচ্ছি। তাহলে 5.5 ইন্টু 10 স্কোয়ার, জাস্ট দুইটা দ্বারা যদি গুণ করো কত, 550 ইন্টু 10⁻³ তার মানে কত 550 কিলোজুল, বুঝছো? 550 কিলোজুল, ঠিক আছে? 550 কিলোজুল। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, এইটা তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 550 কিলোজুল, এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। মনে হইতে পারে ভাই অনেক কিছু, বাট তোমাকে বোঝানোর সাথে আমি বড় করে বলছি, তুমি বুঝতে পারলেই কোথায় ছোট করবে এটা তুমি বুঝতে পারবা। হ্যাঁ, পারবা সবাই ইনশাল্লাহ, তোমাকে পারতে হবে। হ্যাঁ, ওকে, এরপরে আসো, এবার এইটা দেখো তো, বাংলাদেশ এগ্রিকালচারে আসছিল, বাংলাদেশ এগ্রিকালচার 14-15 এবং 18-19 2 বছর আসছে। হ্যাঁ, 2 বছর আসছে। সবাই একটু বলো দেখি কি হবে। বলছে ভাইয়া 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা থেকে পরে তাপে রূপান্তরিত হয়েছে। কি হয়েছে, পরে তাপে রূপান্তরিত হয়েছে, তাই না? তাপে রূপান্তরিত হয়েছে, তাপে রূপান্তরিত হয়েছে, বলে তাপের পরিমাণ কত, কি বলতো তাপের পরিমাণ কত। তাহলে ভাই এই যে তাপে রূপান্তরিত হইলো, কে রূপান্তরিত হয়েছে বলতো, এই আমটা বস্তুটা যখন 3 মিটার উচ্চতায় ছিল, তার মানে ভাই আমার কি হয়েছে বলতো, বিভব শক্তি, কি বলতো আমার বিভব শক্তি তাপে রূপান্তরিত হয়েছে না, এখানে বিভব শক্তিটা কি হয়েছে, তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে ভাই আমি কি বলতে পারি, আমার তাপটা কিউটা হচ্ছে আমার বিভব শক্তি ইপি, ইপিটা আমি জানি যে আমার mgh, বুঝছো, mgh, ক্লিয়ার? তার মানে আমার বিভব শক্তিটাই কি এখানে রূপান্তরিত তাপ।
ওকে, তাহলে এম এ কত বলো তো? এমটা হচ্ছে তোমার 2 × 9.8, এইচটা কত রে ভাই? এইচটা হচ্ছে 3, তাই না? তাহলে এইটা থেকে যদি তুমি কাজ করো তাহলে এখন কি আসবে বলো তো? জুল আসবে। কি আসবে? জুল আসবে। বাট তোমার অপশনগুলো কি আছে বলো তো? ক্যালোরিতে আছে। কি আছে? ক্যালোরিতে আছে। তাহলে এইটার সাথে আমি কি করব বলো? এত জুল, তাহলে জুলের সাথে যদি আমি 0.24 গুণ করে দেই, 0.24 গুণ করে দেই, তাহলে কি পাবো আমি বলতো? এককটা আমার জুলটা হয়ে যাবে তখন কি? আমার জুলটা হয়ে যাবে তখন কি? ক্যালোরি হয়ে যাবে। যদি আমি কি করি 0.24টা আমি গুণ করে দেই। ক্লিয়ার? বুঝছো? কারণ আমার অপশনগুলো ক্যালোরিতে আছে। বুঝছো? অপশনগুলো ক্যালোরিতে আছে। তাহলে বলো কত আসে অ্যান্সার? বলো তাহলে কত আসে? আচ্ছা তুমি যদি নরমালি চিন্তা করো, আমরা যদি নরমালি চিন্তা করি যে 0.24, এইটা যদি আমার 0.25 হইতো, দেখো 0.25 হইতো, তাহলে এটাকে আমি 1/4 লিখতে পারতাম, তাই না? 1/4 লিখতে পারতাম। তাহলে এইটাকে আমি লিখি 1/4। দেখো আমি 1/4 লিখি ইন্টু 2 × 9.8 × 3। তাহলে একটু চিন্তা করো তো, দেখো একটু কাটাকাটিটা চিন্তা করো তো। যদি কাটাকাটি করি কত? 2। এটা যদি কাটাকাটি করি কত? 4.9। 4.9। এখন দেখো তো ভাই, তুমি জাস্ট নরমালি চিন্তা করো, 4.9 যদি 5 হইতো, 3 5 15, তাই না? এই গুণ করলে কত আসতো? 3 5, যদি এটা 5 হইতো তাহলে 3 5 15, তাই না? তাহলে অবশ্যই কি হবে? লেস দ্যান 15। বুঝছো? দেখো ক্যালকুলেশনে তোমার আটকাবে না ইনশাআল্লাহ। তাহলে তোমার অ্যান্সারটা কত আসতেছে বলো তো? এই যে 15 চেক টু কম, 14.01 ক্যালোরি। ক্লিয়ার? বুঝছো ভাই? সবাই বুঝছো রে? বলো তো সবাই বুঝছো কিনা? জাস্ট এটা মাথায় রাখবা যে যেহেতু তোমার অ্যান্সারটা ক্যালোরিতে আছে, তার মানে এখানে 0.24টা গুণ করে দিবা। 0.24টা গুণ করে দিবা। 0.24 কে যদি 0.25 নিতা তাহলে 1/4। ক্লিয়ার? বুঝছো? সো ক্যালকুলেশনগুলো এভাবে মাথায় রাখবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আসো এবার ভাই, এবার এই ম্যাথটা একটু দেখো। এইটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ। এইটা মেইনলি খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি বলে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ, যদি কৃষ্ণ বস্তুর বিকিরণ বলে, তাহলে যেহেতু এটা তোমাদের এক্সট্রা সিলেবাসের, কিন্তু এটা মাথায় রাখবা যে কৃষ্ণ বস্তুর বিকিরণ বলতে বিকিরিত শক্তি ইটা হবে সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। কি বলতো? সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। এই সিগমাটা ইটাকে বলতেছি আমরা বিকিরিত শক্তি। কি বলতো? এটাকে বলতেছি আমরা বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি। আর এই টিটাকে বলতেছি আমরা তাপমাত্রা। তাপমাত্রা। আর এটাকে বলা হয় স্টেফান ধ্রুবক। কি বলতো? স্টেফান ধ্রুবক। স্টেফান ধ্রুবক। এটা শুধু তোমাকে জানার জন্য বলছি, এটা থেকে দরকার নেই। বাট এই জায়গা থেকে আমাদের যে ম্যাথটা লাগবে, আমার যে ম্যাথটা লাগবে সেটা হচ্ছে এরকম। এই জায়গা থেকে আমি যেটা বলতে পারি, আমি বলতে পারি যে ভাই ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? কারণ এই দেখো তো ভাই, আমার বিকিরিত শক্তিটাই তো আমার তাপ শক্তি, তাই না? তাপ শক্তি। তাহলে কারণ তাপ শক্তির অনুপাত দেওয়া আছে আমার কত? 16:1। তাহলে এ বস্তুর তাপমাত্রা দিয়ে বলছে বি বস্তুর তাপমাত্রা কত, তাই না? বি বস্তুর তাপমাত্রা কত? তাহলে ভাইয়া আমি বি বস্তুর তাপমাত্রা, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, বলো? আমি কি বলতে পারি যে টি বি ভাগ টি এ, তাহলে এইটা কত হবে? যেহেতু ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4, তাহলে এটা কি হবে বলো তো? তাহলে 4√4 কত হবে? ই এ বাই কত? ই এ বাই ইবি না? ইবি। বুঝছো? ই এ বাই ইবি। তাহলে ই এ ভাগ ইবি কত আসতেছে বলো? 16/1, তাই না? কত আসে বলো? আচ্ছা সরি টিবি বাই টি এ। এখানে আমাদের যেটা হবে, এটা হবে ইবি, যেহেতু সমানুপাতিক তার মানে ইবি বাই ই এ। ক্লিয়ার? সো এই জায়গা থেকে তুমি আসবা যে অতএব তোমার কি আসবে বলো? অতএব টিবিটা আসবে। টিবিটা আসবে কত আসতেছে বলো তো? ইবি কত? ইবি ভাগ ই এ, তাহলে 1/16, তাই না? 1/16। 1/16 টু দি পাওয়ার, এখানে মনে রাখবা এটা হবে 1/4। 4√over মানে 1/4। বুঝছো? 4√over মানে 1/4 ইন্টু টি এ। 1/4 ইন্টু টি এ। ক্লিয়ার? তাহলে 1/4 যদি আমি করি তাহলে কত আসবে বলো তো? টি এ ভাগ 2। কত আসবে? টি এ ভাগ 2। টি এর ভ্যালু কত রে? 200। তাহলে 200 ভাগ 2, 200 ভাগ 2000 ভাগ 2 মানে কত? 1000। 1000 কেলভিন। ক্লিয়ার? 1000 কেলভিন। 1000 কেলভিন। ক্লিয়ার? এটা হবে তোমার 1000 কেলভিন। সো এই ম্যাথটা, এইটা হচ্ছে তোমার সলভ। বাট তুমি এই প্রসেসটা জেনে রাখবা। যদি বলে কৃষ্ণ বস্তুর বিকিরণ, তাহলে ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এটা এক্সট্রা ভাবে তুমি জেনে রাখবা ভাই। ঠিক আছে? এক্সট্রা ভাবে তুমি জেনে রাখবা।
বুঝছো? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, এই যে ইবি বাই ইএ, ক্লিয়ার? পারবা না সবাই? খুব ভালোভাবে মাথায় রাখবা, এইটা তোমাকে এক্সট্রা ভাবে লাগবে। এই জায়গা থেকে প্রশ্ন আসছিল 2005-6 সালে, কৃষির প্রশ্ন। তো তুমি নিজে যখন পড়তে যাবো প্যারায় পড়বা না ইনশাল্লাহ, আমি যেভাবে বুঝাই দিছি, ঠিক আছে? ওকে, এরপরে আসো। এবার এই ম্যাথটা একটু দেখো তো কি বলা আছে। বলছে কোন সংস্থা পরিবেশ থেকে এত জুল তাপ শোষণ করে। কি বলছে? এত জুল তাপ শোষণ করায় অন্তস্থ শক্তি এত জুল বৃদ্ধি পাইছে। কি বুঝছে? অন্তস্থ শক্তি এত জুল বৃদ্ধি পাইছে। তাহলে বলছে সম্পাদিত কাজের পরিমাণ কত? সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে ভাইয়া বলো এখানে কি কি তোমার দেওয়া আছে? এখানে দেওয়া আছে শোষিত তাপ, তার মানে ডেল কিউ, তাই না? ডেল কিউটা প্লাস, এখানে কি বলতো? ডেল কিউটা প্লাস। সিস্টেম তাপ শোষণ করছে এবং অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, তার মানে ডেল ইউটাও প্লাস দেওয়া আছে। তাহলে তোমার বলছে কাজের পরিমাণ কত। তাহলে তুমি জানো ডেল ডাব্লিউটা হচ্ছে কি বলতো? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে ডেল ডাব্লিউ কি বলো? ডেল কিউ মাইনাস ডেল ইউ, তাই না? তাহলে ডেল কিউ কত রে? প্লাস 800, তাই না? 800 মাইনাস কত? 500। 800 মাইনাস 500, তার মানে কত? 300 জুল। এই প্রশ্নগুলো সহজ, এগুলা বারবার পরীক্ষা আসে। এই প্রশ্নগুলো সহজ, বারবার পরীক্ষা আসে, বুঝছো? আচ্ছা, সে প্রশ্ন করছে যে হচ্ছে এক হওয়ার কথা, যে ভাই 1 ভাগ, এখানে একটু দেখো ক্যালকুলেশনটা একটু দেখো, যে 1 ভাগ 16 টু দি পাওয়ার 1 ভাগ 4, তাই না? 1 ভাগ 4 এটা কেমনে আসে জানো? কেমনে আসে? যে 1 ভাগ 16 মানে কত? 2 স্কয়ার না? সরি, 16 মানে কত? 16 মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 ভাগ 4। এই যে দেখো 1 ভাগ 4, 1 ভাগ 4 কাটাকাটি করছি, তাহলে 1 ভাগ 2, এটা 1 ভাগ 2 আসবে, বুঝছো? এই যে 1 ভাগ 2, এই সোহেল নাকি, এই যে দেখছো, এই যে এটা কাটাকাটি করলে 1 ভাগ 2 আসবে। আর টি এর মান হচ্ছে 2000, বুঝছো ভাই? এই সোহেল এবার বুঝছো? সোহেল রানা, বুঝছো ব্রাদার? এইটা হচ্ছে ওইটা, হ্যাঁ এটা হচ্ছে ওইটা। সোহেল রানা বুঝছো রে? ওকে, সো আমরা ইনশাআল্লাহ পারবো, তাই না? পারবো। ওকে ওকে ওকে, এরপরে আসো ভাইয়া। এরপরে এইটা দেখো, বলছে 1 গ্রাম বরফকে, কি বলছে? 1 গ্রাম বরফকে গলিয়ে ফেলতে ব্যয়িত শক্তির পরিমাণ কত? তাহলে ভাই বরফকে গলাইতে যে শক্তিটা লাগতেছে এটা কি তাপ শক্তি, তাই না? কি তাপ শক্তি? তাহলে তাপ শক্তি কিউটা কি বলো? এই শক্তিটা কি বলতো? এই শক্তিটা হচ্ছে আমার তাপ শক্তি। কি বলো? এই শক্তিটা হচ্ছে আমার তাপ শক্তি। তাহলে তাপ শক্তিটা কত রে? তাপ শক্তি কি? কিউ ইকুয়াল টু এম এল এফ, তাই না? এম এল এফ, বুঝছো? এম এল এফ। তাহলে এম এর ভ্যালু কত তুমি জানো? এম এর ভ্যালুটা হচ্ছে তোমার 1 গ্রাম, 1 গ্রাম, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3 কেজি ইন্টু এলএফ এর মান কত? এলএফ এর মান হচ্ছে 3.26 ইন্টু, আচ্ছা 3.36, হ্যাঁ 3.36 ইন্টু কি 10 টু দি পাওয়ার 5 না? 10 টু দি পাওয়ার 5, বুঝছো? 10 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা সরি, এখানে এম ইনভার্স 3 কেজি, হ্যাঁ মানে আমরা কেজিতে নিছি, বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটি করো দেখো কত আসে? এই 10 ইনভার্স 3, 10 টু দি পাওয়ার 5 কাটাকাটি করো কত? 10 স্কয়ার, তাই না? 10 স্কয়ার, তার মানে কত আসছে? 3.26 ইন্টু কি 10 স্কয়ার, 3.36, সরি দেখছো টাইপিং মিস্টেক হচ্ছে। 3.36 ইন্টু 10 স্কয়ার, তার মানে কত বলো তো? 336 জুল, ক্লিয়ার? 336 জুল। এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো দেখো এই প্রশ্নগুলো কিন্তু আহামরি কঠিন না ভাই, বাট তুমি ক্লিয়ার থাকলে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? তুমি ক্লিয়ার থাকলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা সরি, এই ভাই ব্রাদার এগুলো হচ্ছে কমন ওয়ার্ড, ব্রাদার ব্রাদারই, ঠিক আছে? ব্রাদার ব্রাদারে, হ্যাঁ সোহেল ব্রাদার, ঠিক আছে? বুঝছো? ওকে ঠিক আছে, ভাই ব্রাদার কমন ওয়ার্ড। শোনো আমি আগে মানে যখন প্রথম দিকে আমি টিউশন করাইতাম, তো মানে ফার্স্ট ইয়ারের দিকে আমি টিউশন করাইতাম, তো হচ্ছে পরে আর টিউশন করাই না। তো হচ্ছে ওই যে ক্লাস 6-এর একটা মেরে আমি পড়াইতাম, বুঝছো? তো ওরে আমি প্রায় মানে বলতাম ভাইয়া এটা তুমি বুঝছো, ভাইয়া বুঝছো? ওই তো আমি বুঝতাম না যে ওই মাইন্ড করতো, হ্যাঁ পরে হচ্ছে ওই বলে ভাইয়া আপনি আমাকে ভাইয়া বলেন কেন, আমি তো মেয়ে মানুষ, আমাকে আপু বলতে পারেন না? পুরা বলদ হয়ে গেলাম, বুঝছো? সো এটা আসলে করা যাবে না, হ্যাঁ ভাইয়া কমন ওয়ার্ড, ঠিক আছে? দেখো আচ্ছা, তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর, এটা মনে রাখবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, খুব ভালোভাবে একটু মাথায় রাখবা। দেখো যে ভাই তাপ ইঞ্জিনটা আসলে এরকম হয়, তোমরা শ্যালো ইঞ্জিন দেখছো না? ওই যে পানি সেচে, পানি সেচে, ওইটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন। দেখো এই যে মনে করো এরকম একটা আমাদের উৎস থাকে, এরকম হচ্ছে তোমার দুইটা চেম্বার থাকে, হ্যাঁ এরকম দুইটা চেম্বার থাকে, এইখানে মাঝখানে হচ্ছে তোমার মনে করো মেইন ইঞ্জিনটা বসানো থাকে, হ্যাঁ মাঝখানে মেইন ইঞ্জিনটা বসানো থাকে,
মাঝখানে মেইন ইঞ্জিনটা বসানো থাকে। এটা হচ্ছে তোমার উৎস হয়, এটা হচ্ছে তোমার গ্রাহক হয়, হ্যাঁ, উৎস এবং গ্রাহক হয়, হ্যাঁ। তো এই উৎসের যে তাপমাত্রাটা, এই উৎসের তাপমাত্রাটা হয় তোমার T1, এই গ্রাহকের তাপমাত্রাটা হয় কি বলতো T2, এবং এই জায়গায় তোমার মেইন ইঞ্জিন বসানো থাকে। কি থাকে? মেইন ইঞ্জিন বসানো থাকে, হ্যাঁ, মেইন ইঞ্জিন বসানো থাকে, মেইন ইঞ্জিন বসানো থাকে, বুঝছো? তাহলে ভাইয়া এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে যে ঘটনাটা ঘটতেছে, এই উৎস কি করে? এই উৎস আমার ইঞ্জিনকে কি করে জানো? Q1 পরিমাণ তাপ দিয়ে দেয়। উৎস ইঞ্জিনকে Q1 পরিমাণ তাপ দিয়ে দেয়, এবং ইঞ্জিন আবার তাপ গ্রাহককে Q2 পরিমাণ তাপ দিয়ে দেয়, বুঝছো? Q2 পরিমাণ তাপ দিয়ে দেয়। ঘটনাটা একটু ভালোভাবে বুঝো। তাহলে ভাই আমি Q1 কে বলতে পারি উৎস কর্তৃক বর্জিত তাপ অথবা ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ। কারণ কি Q1টা বর্জন করছে, উৎস গ্রহণ করছে কি ইঞ্জিন। তাহলে Q1 কে আমি বলতে পারি উৎস কর্তৃক বর্জিত, ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ। ক্লিয়ার? ওকে। এবং তাহলে Q2 কে কি বলতে পারি? এই যে ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ বাকি গ্রাহক কর্তৃক গৃহীত তাপ না, বুঝছো? ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ বাকি গ্রাহক কর্তৃক গৃহীত তাপ কি Q2। ক্লিয়ার? খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি হয় তাহলে এই ইঞ্জিনটা আমার কতটুকু কাজ করছে, এই ইঞ্জিনের কৃত কাজ কত, এই ইঞ্জিনের কৃত কাজ কত, এই ইঞ্জিনের কৃত কাজ কত, এবং এই ইঞ্জিনের কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা কত, এটা আমাকে জিজ্ঞেস করে, এটা আমাকে জিজ্ঞেস করে। সো ভাই মাথায় রাখবা যে এই ইঞ্জিনের কৃত কাজটা হবে, ডাব্লুটা হচ্ছে Q1 মাইনাস Q2, বুঝছো? Q1 মাইনাস Q2। ক্লিয়ার? Q1 মাইনাস Q2, এইটাই হচ্ছে কি বলতো আমাদের ইঞ্জিনের কৃত কাজ। ক্লিয়ার? ওকে ওকে। এরপরে আসো ভাই, এই ইঞ্জিনের কর্মদক্ষতাটা মাথায় রাখবা। কর্মদক্ষতা এটা হচ্ছে W ডিভাইডেড বাই Q1। কি বলতো? W ডিভাইডেড বাই Q1। মানে তুমি এই ইঞ্জিনে কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ গ্রহণ করছে, মানে গৃহীত তাপ এবং কি কাজের অনুপাত, মানে কাজ এবং গৃহীত তাপের অনুপাত। তো এই জায়গা থেকে আমরা বলি যে ভাই এটা কি বলতো 1 মাইনাস Q2 বাই Q1, তাই না? Q2 বাই Q1 ইন্টু 100%, এটাকে আমরা শতকরা হিসেবে নেই, তাই না? বুঝছো? শতকরা হিসেবে চিন্তা করি। তাহলে তাপ ইঞ্জিনের কৃত কাজ এবং কর্মদক্ষতা খুব ভালোভাবে মাথায় রাখবা। বাট যদি কোনো কারণে এইটাকে বলে তোমার যদি বলে এটা কার্নো ইঞ্জিন, যদি বলে কি বলতো কার্নো ইঞ্জিন, যদি মনে রাখবা যদি এটাকে কার্নো ইঞ্জিনের কথা বলে, যে বিজ্ঞানী সাদি কার্নো, তাই না? যদি এটা কার্নো ইঞ্জিন কখনো হয়ে থাকে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাই এই কার্নো ইঞ্জিন মনে রাখবা এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন। কি বলতো? প্রত্যাগামী ইঞ্জিন, প্রত্যাগামী ইঞ্জিন, প্রত্যাগামী ইঞ্জিন। এই প্রত্যাগামী ইঞ্জিন হওয়ার কারণে এই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে? প্রথম যে ঘটনাটা ঘটে যে T2 বাই T1 ইকুয়ালস টু হবে তোমার Q2 ভাগ Q1। ক্লিয়ার? T2 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই Q1। এবং এই ক্ষেত্রে তোমার কর্মদক্ষতা ইটাটা হবে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। মানে আমরা দুইটাই বলতে পারবো, ঠিক আছে? দুইটাই বলতে পারবো, এটা মাথায় রাখবা। ক্লিয়ার? এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা যে ভাইয়া এখানে আমার T2টা বের করতে বলে। মনে রাখবা T2টা হচ্ছে 1 মাইনাস ইটা ইন্টু T1। T2টা কি বলতো 1 মাইনাস ইটা ইন্টু T1। এই ফর্মুলাটা খুব ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? T2 ইকুয়ালস টু 1 মাইনাস ইটা ইন্টু T1। T2টা কি বলতো গ্রাহকের তাপমাত্রা, T1টা কি উৎসের তাপমাত্রা। ক্লিয়ার? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, বুঝছো? বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, হ্যাঁ? এইটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে ম্যাথ আসবে। ওকে ওকে। এরপরে আসো, তাহলে তাপ ইঞ্জিনের এই বিষয়টা খুব ভালোভাবে পড়বা, হ্যাঁ? ওকে। এখন আরেকটা জিনিস জাস্ট হচ্ছে রেফ্রিজারেটর। এই জায়গা নিয়ে তোমাদের প্যারা হয়, তাই না? এই জায়গা নিয়ে তোমাদের প্যারা হয়। ইনশাআল্লাহ আর কোনো প্যারা হবে না। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস জাস্ট মাথায় রাখবা। আচ্ছা, জাস্ট রেফ্রিজারেটরের ক্ষেত্রে দুইটা জিনিস আমাকে জিজ্ঞেস করবে। একটা হচ্ছে কৃতকাজ, আর একটা হচ্ছে আমার কর্ম সম্পাদন সহক। কি বলতো? কর্ম সম্পাদন সহক। এইটার বেসিক চিত্রটা বুঝাইলাম না, সম্পাদন সহক, কারণ বেসিক চিত্রটা আসলে মেইন ক্লাসে বুঝাইতে হবে, হ্যাঁ? ওকে। এখানে জাস্ট তোমাকে একটা ট্রিক্স দিয়ে তুই মাথায় রাখবা যে ভাই
কৃত কাজ ডাব্লুটা সব সময় বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, বুঝছো? বড় মাইনাস ছোট, এতটুকুই মাথায় রাখবা যে বড় মাইনাস বড় তাপ, মনে রাখবা এই বড় মাইনাস ছোট অবশ্যই কি এগুলা বলো তো তাপ, বুঝছো? তাপ বড় মাইনাস ছোট করবা, দুটা মান দেওয়া থাকবে, বড় তাপ মাইনাস ছোট তাপ করলে তুমি কৃত কাজ পেয়ে যাবা, বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে বড় মাইনাস ছোট। অথবা আচ্ছা এখানে এবার কর্ম সম্পাদন সহগ কেটা মাথায় রাখবা, কেটা মাথায় রাখবা যে ছোট, হ্যাঁ ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, ঠিক আছে? ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, বুঝছো? তুমি রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি এতটুকু মাথায় রাখে তুমি কৃষি চট্টগ্রাম ইউনিভার্সিটির এই জায়গার প্রশ্নগুলো তুমি পেরে যাবা, ক্লিয়ার? বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই কি বড় ডিভাইডেড বাই ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, ঠিক আছে? আসো দেখি এটার অ্যাপ্লিকেশনটা শিখি একটু, এটার অ্যাপ্লিকেশনটা শিখি এটা একটু। আচ্ছা এই ম্যাটটাকে দেখো, গৃহীত তাপ এবং বর্জিত তাপ যথাক্রমে H1 ও H2 হলে ইঞ্জিনের দক্ষতা কত? দেখছো ক্লাসটা ডিগ্রি 19-20 আসছে। মানে যখন থেকে তোমার কৃষিগুচ্ছ হওয়া শুরু হয়েছে তখন থেকে তাপ গতিবিদ্যা থেকে প্রশ্ন আসতেছে, প্রতি বছরই আসতেছে, তাই না? তাহলে এই জায়গা থেকে তুমি জানো কি বলতো কর্মদক্ষতা এটা কি 1 মাইনাস Q2 বাই Q1, তাই না? Q2 বাই Q1 ইন্টু শতকরা প্রকাশ করে এই কারণে আমরা 100% দিই, না দিলেও সমস্যা নাই। তাহলে ভাই Q2 কি বলতো? Q2 আমার এই যে, তাহলে এইটাই হচ্ছে আমার Q2 আর এটা কি বলতো আমার Q1, তাই না? তাহলে আমার অ্যান্সারটা ডিরেক্ট তাই না? এটা নিয়ে আমার প্যারা নাই, এটা তোরা পারবি, বাট আমার কথাটা হচ্ছে এই ম্যাথটা, এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা দেখো যেটা বাংলাদেশ এগ্রিকালচারে আসছিল তোমার 18-19-এ, তাই না? 18-19-এ আসছিল। কি বলছে দেখো যে একটি রেফ্রিজারেটর শীতল তাপাদার থেকে এত জুল তাপ গ্রহণ করে, উষ্ণ তাপাদারে এত জুল তাপ বর্জন করে। রেফ্রিজারেটর কর্ম সম্পাদন সহগ কত? আমি তোমারে বলছি কি এটা তুমি চিন্তা করবে এভাবে ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। তাহলে এখানে দুইটা জিনিস 600 জুল আর এখানে কত বলতো 350 জুল। তাহলে 350 জুল মানটা কি ছোট না? ছোট মান। আর এইটা কি ভাই এটা তো বড় মান, এটা তো আমি বুঝতেছি এটা কি আমার বড় মান, তাহলে কি হবে ছোট বাই বড় মাইনাস 1, তাই না? তাহলে ছোট কত 450 ডিভাইডেড বাই কত 600 মাইনাস 450, বুঝছো? তাহলে 450 ডিভাইডেড বাই 600 মাইনাস 450 কত 150, 150 0 0 কাটো 3, তাই না? 3, তাহলে ডিরেক্ট আর তোমার 3 অ্যান্সার, ক্লিয়ার? ডিরেক্ট 3 অ্যান্সার, ক্লিয়ার? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে কি তোমার মানে প্যারা হবে না। বেসিক তো তুমি মানে জেনে আসতেই হবে, বেসিক না জানলেও এখন তুমি জাস্ট এই মানে এতটুকু মাথায় রেখে প্রশ্ন সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে এবার আসো ভাই, এবার আসো, এবার আসো এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে। তাপ ইঞ্জিন থেকে প্রতি বছরের প্রশ্ন আসে, হ্যাঁ কি বলছে দেখো, এটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে। তাহলে প্রথম কথা বলছে কি কার্নো ইঞ্জিন, তাই না? তাহলে এত জুল তাপমাত্রা তাপ উৎস থেকে, তার মানে এইটা হচ্ছে তোমার T1 এর ভ্যালু, এটা হচ্ছে কি বলতো Q1 এর ভ্যালু, তাই না? এত জুল তাপ গ্রহণ করে। এরপর বলছে তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে, তাপ গ্রাহকে বর্জিত তাপ মানে কি Q2, বলছে তাপ উৎসের তাপ গ্রাহকের তাপমাত্রা কত, তাই না? তারপরে T2 টা কত, তাই না? T2 টা কত? তাহলে এই জায়গায় আমরা কি বলছিলাম মনে আছে কিনা বলো, T2 বাই T1 কত রে? Q2 বাই Q1, তাই না? তাহলে এই জায়গা থেকে তোমার T2 টা কত আসবে? Q2 বাই Q1, Q2 কত রে? Q2 কত 300, তাই না? 300 ডিভাইডেড বাই Q1 কত 1200 ইনটু T1, T1 কত 600, তাই না? 600। তো এখন তুমি যদি কাটাকাটি করো 600 দুগুণা 1200 2, 300 ভাগ 2 কত 1500, 150, তাই না? তার মানে কত আসতেছে বলো তো, এই যে 150 জুল, ক্লিয়ার? 150 কেলভিন, ক্লিয়ার? বুঝছো সবাই? 150 কেলভিন, হ্যাঁ 150 কেলভিন, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আসলে ধামাধাম সলভ করে দিতে হবে, ঠিক আছে? ধামাধাম সলভ করে দিতে হবে। পারবা না? পারবা না সবাই? পারা উচিত তোমার, হ্যাঁ ওকে 150 কেলভিন, হ্যাঁ 150 কেলভিন, ওকে ওকে। এরপরে আসো, এরপরে আসো এইটা একটু দেখো তো, এটা দেখছো তোমার 8-9 আসছিল, তাই না? বাংলাদেশ এগ্রিকালচার 8-9 আসছিল। কি বলছে দেখো তো, একটি ইঞ্জিন এত জুল তাপ গ্রহণ করে, এত জুল তাপ গ্রহণ করে এবং এত জুল তাপ বর্জন করে, তাই না? তার মানে তোমার কি কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার Q1 এর পরিমাণ, এটা কি Q2 এর পরিমাণ দিয়ে বলছে ইঞ্জিনটা দ্বারা উৎপাদিত কাজের পরিমাণ কত। কি বলছে কাজের পরিমাণ, তাহলে কাজ কত W কত রে Q1 মাইনাস Q2, তাই না? Q1 মাইনাস Q2 কত 4200 মাইনাস 3200, তার মানে কত 1000 জুল, 1000 জুল। এখন দেখো তো তোমার জুল আছে সবগুলো আর্গ না, সবগুলো কি আছে আর্গে দাও আছে, তাহলে জুল থেকে আর্গে কেমনে যাবা, তাহলে 1000 ইনটু 10 টু দি পাওয়ার
7 আর্গ, তাই না? 1000 ইন্টু 10⁻7 আর্গ, কারণ 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে এবার আসো তো তুমি মিলাও তো, মিলাও কি করা যায়। এখানে এখানে কত আছে? 1000 ইন্টু 10⁸ আছে, তাই না? তাহলে এবার দেখো তো এটাকে আমি যদি কি করি, এই জিরোটা এরে দিয়ে দেই, এই জিরোটা এরে দিয়ে দেই, তাহলে কত আসতেছে বলো তো? 100 ইন্টু 7 আর এখানে 1, তার মানে কত? 10⁸ আর্গ না? বুঝছো? তাহলে কি 100 ইন্টু 10⁸ আর্গ আসতেছে, তার মানে আমার অ্যান্সার কি এ। ক্লিয়ার? অ্যান্সারটা আসতেছে এ। বুঝছো সবাই? বলো বুঝছো? বুঝছো? সো এই টাইপের বিষয়গুলো আসলে একটু ভাই চিন্তা করতে হবে, ঠিক আছে? একটু চিন্তা করবা, কঠিন না, জিনিসগুলো বুঝলে পারবা তুমি, হ্যাঁ বুঝলে পারবা ইনশাল্লাহ, হ্যাঁ এবং তুমি বুঝতেছো আমি বিশ্বাস করি, হ্যাঁ। আচ্ছা, হুমায়রা, সামিয়া সবাই বলছে ঠিক আছে, হ্যাঁ। এখানে কে বলছে? দোলা, দোলা ক্রান্তি, সুন্দর নাম, হ্যাঁ ওকে। এরপর আসো ভাই, এবার এইটা দেখো তো কি বলছে, একটি কার্নো ইঞ্জিন, খুব ভালোভাবে প্রশ্নটা পড়বা। কার্নো ইঞ্জিন 1000 কেলভিন এবং 500 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতা প্রদর্শন করে, যে দক্ষতায় কাজ করে 900 কেলভিন এবং টি তাপমাত্রায় কাজ করলেও একই দক্ষতা প্রদর্শন করে। এখানে আমার চলতেছে এসি, বুঝছো? এসিটা করতেছে ক্ষতি, হ্যাঁ ওকে। একই দক্ষতা প্রদর্শন করে, তাহলে বলছে আমার, তাহলে আমার বলছে টি এর মানটা কত। তাহলে একটু দেখো তো যে আমার ইটা 1টা কি ইটা 2 এর সমান না? ইটা 1 ইকুয়ালস টু ইটা 2। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে দেখো, যে 1 মাইনাস T2 ভাগ T1 যখন আমরা এর ক্ষেত্রে নিব, তাহলে কত আসে বলো? 500 ভাগ 1000, 500 বাই 1000 ইকুয়াল টু কত? এখানেও তো কি আসবে বলো তো আমার 1 মাইনাস কত আসবে? T বাই কত? 900 না? T ভাগ 900, বুঝছো? T বাই 900। ক্লিয়ার? সো এই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো যে 1 মাইনাস 1 মাইনাস কাটলাম, তাই না? তাহলে এখানে আমার কত আসতেছে বলো? 500 বাই 1000, 500 বাই 1000, তার মানে কত? 1 ভাগ 2 ইকুয়াল টু কত? T বাই 900, তাই না? তাহলে টিটা কত আসতেছে? 900 ভাগ 2 মানে কত? 450, তাই না? 450 কেলভিন, ঠিক আছে? 450 কেলভিন। সো এই জিনিসগুলো ভাই দেখো তো, মানে কোন আহামরি তো তেমন কোনো প্যাচ নাই, জাস্ট মেইন শব্দটা তুমি ক্লিয়ার হবা, ঠিক আছে? মেইন শব্দটা, আচ্ছা খরাতি, আচ্ছা ঠিক আছে, বুঝছো? আচ্ছা মেইন শব্দটা তুমি ক্লিয়ার হবা, আর কিচ্ছু না, হ্যাঁ। আমি নাম উচ্চারণের ক্ষেত্রে খুবই কাঁচা, এটা বলা যাবে না, হ্যাঁ ওকে। 450 কেলভিন। এরপরে আসো, দেখছো এই ম্যাথটা কই আসছে? শেরে বাংলায় আসছে এবং কই সুবাসুতে আসছে, তাই না? কি বলছে দেখো তো, একটা ইঞ্জিন 27°C তাপমাত্রা এবং কি 327°C তাপমাত্রায় কাজ করতেছে, তার দক্ষতা কত? তাহলে অবশ্যই কি করবো, এই তাপমাত্রাটা কি কেলভিনে কনভার্ট করে নিব, তাই না? তাহলে 27 প্লাস 273 মানে কত? 300 কেলভিন, 300 কেলভিন। আর 327 প্লাস 273 তার মানে কত? 600 কেলভিন, তাই না? 600 কেলভিন, 600 কেলভিন, তাই না? তাহলে এই জায়গা থেকে তোমার ইটাটা কত আসবে? 1 মাইনাস 300 বাই 600, তাই না? 300 বাই 600, 300 বাই 600 ইন্টু কি 100%, তাই না? 100%। তাহলে ভাইয়া দেখো তো কি আসতেছে এই জায়গা থেকে যদি চিন্তা করো, কত? 1 ভাগ 2, তাহলে 1 মাইনাস হাফ মানে কত? হাফ ইন্টু 100%, তাই না? হাফ ইন্টু 100% মানে কত রে? 50%, বুঝছো? হাফ ইন্টু 100% মানে কত? 50%। ক্লিয়ার? হাফ ইন্টু 100% মানে কত? 50%, ঠিক আছে? বুঝছো? বুঝছো সবাই? ওকে ওকে। এরপরে আসো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, হ্যাঁ। এবার দেখো এটা কি বলছে, যে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 60%। নিম্ন তাপ আধারের তাপমাত্রা 7°C হলে বলছে কি উচ্চ তাপধারের তাপমাত্রা কত, তাই না? তাহলে আমি তোমাদের বলছিলাম এই ক্ষেত্রে তুমি এই সম্পর্কটা মাথায় রাখবা যে T2 ইকুয়ালস টু কি বলতো? 1 মাইনাস ইটা ইন্টু T1, তাই না? 1 মাইনাস ইটা ইন্টু T1। সো এই জায়গা থেকে T1টা কত আসবে রে? T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা। T2 কত? 7, 7 প্লাস 273 তার মানে কত? 280, 280 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা 40% মানে কত? 0.4। তাহলে 1 মাইনাস 0.4 মানে কত? 0.6। ক্লিয়ার? 0.6। সো এখন এই জায়গা থেকে তুমি একটু ভালোভাবে চিন্তা যদি করো, দেখো তো আমি কি লিখতে পারি যে 2800 বাই কত? 6, 0.6 কত? 6 বাই 10, 10টা উপরে দিছি, বুঝছো? সো এখন তুমি এই জায়গাটা একটু যদি তুমি চিন্তা করো, 6 আর 28 তাহলে কত? 4 6 24, 5 6 30। আচ্ছা
তাহলে অবশ্যই কি হবে, 5-এর চেয়ে কম হবে, তাই না? এইটা যদি কাটাকাটি করি 28 আর 6 যদি কাটাকাটি করি তাহলে লেস দ্যান 5 না, লেস দ্যান 5, তাহলে 500-এর চেয়ে কম আছে। এখন দেখো ম্যাথটা তোমার 15-16-তে আসার কারণে 400 দিয়ে দুইটা মান বলছে, বুঝছো? 700 দিয়ে দুইটা মান বলছে, বাট যদি এখন আসতো তাহলে যে কোনো একটা মানে আসতো, বুঝছো? তুমি এভাবে চিন্তা করবা। তাহলে এই জায়গায় আমাদের কাটাকাটি করলে যে মানটা আসবে মেবি এটা আসবে, হ্যাঁ এটা একটু দেখে নিবা যে 466.7%, ঠিক আছে? ওকে ওকে, এরপরে আসো ভাই, এরপরে আসো এনট্রপির পরিবর্তন। এনট্রপির পরিবর্তন এখানে খুবই সহজ কথায় দুইটা জিনিস দেখবা। একটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। আর একটা বলছে আমার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, বুঝছো? এই দুইটা কেস আগে দেখি, এই দুইটা কেস আগে দেখি। এই ক্ষেত্রে আমরা জানি যে এই ঘটনাটার ক্ষেত্রে ডিএসটা হচ্ছে mLF/T, তাই না? mLF/T। আর এই ক্ষেত্রে আমার ডিএসটা কি হচ্ছে বলো? এই ক্ষেত্রে আমার ডিএসটা হয় কি mLV/T, তাই না? mLV/T। বাট আমি তোমাকে বলবো যদি এম আর টি না মিলে তাহলে তুমি মাথায় রাখবা এটা হবে m ইন্টু 1.21 ইন্টু 10⁻³ ক্লিয়ার? এটা মাথায় রাখবা, হ্যাঁ m ইন্টু 1.1। এইটা মাথায় রাখলে তোমার ক্যালকুলেটর লাগবে না, বুঝছো? এটা মাথায় রাখলে কি তোমার ক্যালকুলেটর লাগবে না। তুমি যদি এতটুকু মাথায় রাখতে পারো তোমার কি ক্যালকুলেটর লাগবে না। জাস্ট যদি 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি দেখো তাহলে ডিরেক্ট m ইন্টু 1.21 ইন্টু 10⁻23 ক্লিয়ার? 1.21 বা 1.23 1.21 ধরে নাও, যেখানে একটা সমস্যা নেই। ওকে, এরপরে দেখো যদি ভাই mLV বলে তাহলে জাস্ট মাথায় রাখবা যে এটা হবে m ইন্টু 6.02 m ইন্টু 6.02 ইন্টু 10⁻³ ক্লিয়ার? 10⁻³ ক্লিয়ার? এইটা ভালোভাবে মাথায় রাখবা ভাই, বুঝছো? 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, এই দুইটা ট্রিক্স ভালোভাবে মাথায় রাখবা। এই দুটো তোমার ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করতে হেল্প করবে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করতে হেল্প করবে। এখন এখানে যদি কখনো দেখো যে ভাই এম আর টি সেম হয়ে গেছে তখন তো আর তোমার এইটা শর্টকাটে যাওয়ারই দরকার নাই, বুঝছো? তখন তো ডিরেক্ট LF/LV অ্যান্সার, ক্লিয়ার? LF/LV অ্যান্সার। বাট এইটা মাথায় রাখবা যদি তোমার ভরটা আলাদা হয়ে যায় তখন এটা মাথায় রাখবা যে m ইন্টু 1.23 ইন্টু 10⁻³ ক্লিয়ার? আর যদি LV আর টি সেম হয়ে যায় তাহলে 6.02 ইন্টু 10⁻³ ক্লিয়ার? এই দুটুকু মাথায় রাখবা ইনশাল্লাহ, তাহলে কি তুমি ক্যালকুলেটর ছাড়াই পারবা। এখন যদি তোমার এইটা বলে, যদি এইটা বলে যে তোমার θ1 ডিগ্রি সেলসিয়াস থেকে θ2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তখন তো ভাই আসলে তোমার কিছু করার নাই। এইখান থেকে আসলে তুমি জাস্ট মাথায় রাখবা যে ডিএসটা হচ্ছে ms ln θ2 বাই কি θ1, ঠিক আছে? θ2 বাই θ1। এটা জাস্ট মাথায় রাখতে হবে। এখান থেকে ম্যাথ আসলে আসলে কম পারবা তুমি, কারণ ক্যালকুলেশনটা তুমি আসলে পারবা না, ঠিক আছে? বাট এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, এই দুটো জিনিস, ঠিক আছে? এই দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, সো এই জায়গা থেকে প্রশ্ন কেমন হয় একটু দেখো তো। প্রশ্ন কেমন হয়, যেমন ক্লাস্টার এগ্রি 20-21 আসছে, দেখো ক্লাস্টার এগ্রি 20-21 আসছে, ক্লাস্টার এগ্রি 20-21 আসছে। প্রশ্ন কি বলছিল দেখো তো, যে একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রার পরিবর্তন হয় নাই। কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাহলে নিচের কোন উক্তিটি উক্ত ঘটনার সাথে উপযুক্ত? ঘটনাটা খুব ভালোভাবে দেখো যে ভাই এই ক্ষেত্রে আমার কয়েকটা ঘটনা ঘটতে পারে। যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমি তাপ দেই আমার কি হয় বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার কি হবে বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার কি হবে বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, বুঝছো? বাষ্পে পরিণত হবে। এবং তাহলে দেখো তো এই যে ধাপটায় তাপমাত্রা একই ছিল, অবস্থা ভিন্ন না, বরফ পানি হইছে, তাহলে এই জায়গায় কি লাগে বলতো? এই জায়গায় লাগে আপেক্ষিক সুপ্ত তাপ। কি বলো? আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ কি করে বলতো? আপেক্ষিক সুপ্ত তাপ তোমার দশা পরিবর্তন করে। কি করে? দশা পরিবর্তন করে। কি করে ভাই? দশা পরিবর্তন করে, বুঝছো? আপেক্ষিক সুপ্ত তাপ তোমার দশা পরিবর্তন করে। কিন্তু তুমি যদি এইখানে দেখো যে ভাই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয়েছে কিন্তু দুইটাই সেম পানি না, তাহলে
এইটাকে বলি আমরা আপেক্ষিক তাপ। কি বলতো? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ তোমার কি করে বলতো? আপেক্ষিক তাপ তাপমাত্রা পরিবর্তন করে। কি করে? এখানে এখানে হচ্ছে তোমার দশা একই থাকে। হ্যাঁ, দশা একই থাকে, দশা একই থাকে। ক্লিয়ার? দশা একই, তাপমাত্রা ভিন্ন। তার মানে যেহেতু ভাই তাপমাত্রা পরিবর্তন হয় নাই, 0 থেকে 0ই ছিল বা 100 থেকে 100ই ছিল, সেক্ষেত্রে কি হবে? আপেক্ষিক সুপ্ত তাপ লাগে এবং এটা কি হয়? দশা পরিবর্তনে, পদার্থটির দশা পরিবর্তনে কি ব্যবহৃত হয়? বুঝতে পারছো? দশা পরিবর্তনে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে একের কি হবে? বি নম্বরটা। ক্লিয়ার? ওকে, বুঝছো সবাই? এই করাতি, বুঝছো? ওকে, সো এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখবে। হ্যাঁ, ওকে, এরপরে আসো ভাই। এবার দেখো তো, দেখছো কত কত জায়গায় আসছে, কত কত জায়গায় আসছে, কত কত জায়গায় আসছে। তাহলে কি বলছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? তাহলে তোমরা যেভাবে করতা, তোমরা যেভাবে করতা, যে এভাবে করতা, কিভাবে? যে ডিএসটা হচ্ছে এম এল ভি বাই কত? 100 এম এল ভি ভাগ টি, তাই না? তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু ছিল তোমার কত? 1 কেজি। এল ভি এর মান কত? 2.26। হ্যাঁ, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই টি এর মান কত? 100 প্লাস 273, তার মানে কত? 373। 373। এই জায়গায় তুমি কাটাকাটি করতে খুব প্যারা পাইতা, আসলেই প্যারা পাইতা। আমি যেহেতু অফলাইনের মানুষ, অফলাইনে পড়াই, আমি জানি এই জায়গায় প্যারা হয়। বাট তুমি এই জায়গায় দেখো তো, যদি তুমি এভাবেই চিন্তা করো, ডিএসটা হচ্ছে আমার, আমি বলছি এম ইন্টু, যদি 100 থেকে 100 বলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখতো তুই এম এর ভ্যালু কত? 1 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 3। মিলে কিনা? মিলে কিনা? দেখতো ডিরেক্ট মিলে যাবে না? ডিরেক্ট মিলে যাবে না? বুঝছো? ডিরেক্ট মিলে যায় কিনা? তাহলে তুমি কোনটা করবা? তুমি এভাবে চিন্তা করবা। ঠিক আছে, এভাবে চিন্তা করবা। বুঝছো? এভাবে চিন্তা করবা, তাহলে কি তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করতে পারবা। এই বুঝছেন সবাই? বলো, সবাই বুঝছো রে? ওকে, আচ্ছা, এটা তো মিললো। তাহলে আমি কি করব? আমরা এই ট্রিক্সটা ইউজ করব। ঠিক আছে, এই ট্রিক্সটা ইউজ করব। এখন দেখি আরেকটা মিলে কিনা। এবার দেখো তো, যে 3 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে, তাই না? তাহলে তুমি কি করতা? তুমি কি করতা? তুমি কি করতে? ডিএসটা হচ্ছে 3 ইন্টু 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কত রে? কত? 373। এটা কান্নাকাটি শুরু করতি না? হ্যাঁ, মাথা ঘুরতো না? বাট আমি যদি তোকে বলি যে তুই এভাবে না করে এভাবে করবি, যে ডিএসটা হচ্ছে এম ইন্টু, যে 100 থেকে 100, তাই না? 100 থেকে 100, তাহলে কত? 6.02 ইন্টু কি 10 টু দি পাওয়ার 3। তাহলে এবার মিলে তো এম এর ভ্যালু কত রে? 3। কত আসে? 3। তাহলে 3 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখন দেখ তো মিলে, হ্যাঁ মিলে কিনা দেখ। 3 6 18, কত আসে রে? বল। এই 3 6 কত রে? 18 না? তাহলে কত? 18 ইন্টু 10 টু দি পাওয়ার 3। পয়েন্টের হিসাব বাদ দিলাম। তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই যে এইটাই তো মিলতেছে, তাই না? এটাই তো মিলতেছে। তাহলে কি করব? এই যে এইখানে দশমিকটা জাস্ট এক ঘর সামনে নিয়ে আসছে, এক ঘর বামে সরিয়েছি, +1। তাহলে এই যে দেখতো মিলে কিনা? মিলে কিনা? বুঝছো? তাহলে কি করবো ভাইয়া, যে এইটা হচ্ছে আমি কি করব, এটা আমি ইউজ করব না, আমি কি করব? এইটা দিয়ে ম্যাথ করব। ক্লিয়ার? আমি এইটা দিয়ে ম্যাথ করব। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইটা কখন ইউজ করব? এইটা যদি এম ও টি একই হলে, একই হলে, এম এবং টি যদি একই হয়, তখন তো ভাই আমার ম্যাথই করার দরকার নাই, তখন তো ডিরেক্ট আমার এলএফ অ্যান্সার অথবা কি এলভি অ্যান্সার, তাই না? এম আর টি যদি সেম হয়, তো ডিরেক্ট আমার এলএফ বা এলভি অ্যান্সার। বুঝছো? বাট তুমি ম্যাথ করবে এইটা দিয়ে, তুমি ম্যাথ করবা এই যে এইটা দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে ম্যাথ করবা, তুমি কম সময় অ্যান্সার করতে পারবা। বুঝছো? এই জন্য বুঝছো সবাই? বলো। ওকে, আরেকটা ম্যাথ দেখি। এবার দেখো তো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে, তাহলে কত হবে বলো? এইটা করবা তুমি সেম ভাবে। কারণ ভাই, আচ্ছা দেখো, তাহলে তুমি, তোমাকে ওই প্রসেসটা আগে দেখাই। তাহলে কত আসতেছে বলো তো? ডিএসটা হচ্ছে তাহলে এম এল এফ বাই টি, কারণ 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, তাহলে এল এফ এর ভ্যালু কত? তাহলে 1 ইন্টু এল এফ এর ভ্যালু কত রে? এল এফ এর ভ্যালু হচ্ছে তোমার কত? 3.36 না, ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত রে? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273, তাই না? ভাই কাটাকাটি কর দেখি, প্যারা হবে না? প্যারা হবে। বাট আমি যদি তোকে বলি, এটা মাথায় রাখবি যে ডিএসটা হচ্ছে এম ইন্টু
কত 3.26 ইনটু কি 10 টু দি 3.36 সরি 3.36 ইনটু কি 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখ তুমি 10 টু দি পাওয়ার কত রে 10 টু দি পাওয়ার 3 তাই না 10 টু দি পাওয়ার 3 সরি 10 টু দি পাওয়ার 3 ঠিক আছে। সরি সরি কি বলতেছি আমার মাথাটা গেছে, আচ্ছা সরি মাথাটা গেছে। কত ছিল এটা, দাঁড়াও দাঁড়াও দেখছো ভুলে গেছি আমি, 1 মিনিট একটু দাঁড়াও। আমি বলছি কি যদি 0 থেকে 0 হয় তাহলে m ইন্টু 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সরি m ইন্টু 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তাই না। তাহলে m ইন্টু 1.23 হ্যাঁ 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখো তো মিলে কিনা, মিলে কিনা। m এর ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তাই না। এখন দেখো তো ভাই এইটার দ্বারা তুমি যদি গুণ করো তাহলে এইখানে কত আসে বলো তো, এইটা গুণ করো তো কত আসে, তাহলে 12 ইন্টু 1.2 তাহলে 12 রিলেটেড অ্যান্সার আসবে না। 12 রিলেটেড তো কি আছে কোনো, কই গেল, আচ্ছা এখানে এখানে হয়তো টাইপিং কোনো একটা মিস্টেক আছে দেখছো, সরি ভাই এটা তাপের পরিমাণ চাইছে, সরি সরি আমি দেখি নাই, এটা তাপের পরিমাণ চাইছে, এটা এন্ট্রপি না। আচ্ছা যদি এন্ট্রপি চাইতো, সরি সরি দেখো যদি এন্ট্রপি চাইতো, এটা যদি এন্ট্রপি চাইতো, এন্ট্রপি চাইতো তাহলে হচ্ছে আমার এইটা অ্যান্সার, বুঝছো। কিন্তু এখানে আমার প্রশ্ন চাইছে কি দেখছো, আমি প্রশ্নই পড়ি নাই, তাপের প্রয়োজন, তাপ চাইছে তাপ, তাহলে তাপ কত রে, তাপ ডিরেক্ট আমার কত কিউ ইকুয়াল টু এম এল এফ, বুঝছো কিউ ইকুয়াল টু এম এল এফ, এম এর ভ্যালু কত 1 এল এফ এর ভ্যালু কত 3.36 ইনটু কি 10 টু দি পাওয়ার 5 ঠিক আছে। তার মানে এই যে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ঠিক আছে। এ তাপ চাইছে, এন্ট্রপির পরিবর্তন চাই নাই, সরি এন্ট্রপির পরিবর্তন চাই নাই, হ্যাঁ এন্ট্রপির পরিবর্তন চাই নাই, সরি আমি দেখি নাই, হ্যাঁ তাপের প্রয়োজন চাইছে, হ্যাঁ কিন্তু এখানে ভুল আছে, হ্যাঁ এখানে কিন্তু এককটা দেখবা, এই এককটা তোমার হচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে জুল পার কেজি, ওকে। এরপরে দেখো এন্ট্রপির একক কি বলো, এন্ট্রপির একক কি, এন্ট্রপি মনে রাখবে এন্ট্রপিটা হচ্ছে তাপ ভাগ তাপমাত্রা, কি বলো তো তাপ ভাগ তাপমাত্রা, তাপ ভাগ তাপমাত্রা। তাপের একক কি বলো জুল, আর তাপমাত্রার একক কি কেলভিন তাই না, তাহলে জুল পার কেলভিন ঠিক আছে, জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এখানে কয়েকটা মাথায় রাখবা, কয়েকটা জিনিস মাথায় রাখবা, যে এন্ট্রপির ক্রম, এখানে ক্রমটা মাথায় রাখবে, এন্ট্রপির ক্রমটা ভালোভাবে মাথায় রাখবা, যে মনে রাখবা যে ভাই তোমার কঠিন পদার্থের এন্ট্রপি সবচেয়ে কম, এর চেয়ে তরল, এর চেয়ে গ্যাস, এর চেয়ে হচ্ছে প্লাজমা, এর চেয়ে প্লাজমা, হ্যাঁ প্লাজমা মনে রাখবা। তাহলে প্লাজমা অবস্থার এন্ট্রপিটা হবে, প্লাজমা এবং কঠিনের মধ্যে মনে রাখবা প্লাজমা অবস্থার এন্ট্রপিটা হবে ম্যাক্সিমাম, কি বলতো প্লাজমা অবস্থার এন্ট্রপি হবে ম্যাক্সিমাম আর কঠিন অবস্থার এন্ট্রপি হবে মিনিমাম, ক্লিয়ার। সো এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবা, ঠিক আছে আশা করি পেয়ে যাবা। সো তাপ এবং মানে তাপগতিবিদ্যা থেকে আমি যে কয়েকটা ইনফরমেশন বলছি, মানে যে টাইপগুলো দেখাইছি, এই টাইপগুলো যদি ভালোভাবে পারো ইনশাল্লাহ এর বাইরে আর কিছু লাগবে না, ঠিক আছে। সবাই ভালোভাবে পড়ো, আমাদের এক্সামগুলো ঠিক মতো দাও, হ্যাঁ এক্সামগুলো ঠিক মতো দাও, এবং আমাদের নেটওয়ার্ক 5.0 যে আমাদের গ্রুপ আছে ওইখানে তোমার যে প্রবলেমগুলো হচ্ছে ওই প্রবলেমগুলো পাঠাও, ইনশাল্লাহ আমরা সলভ করে দিব, ঠিক আছে। অথবা আমাদের বায়োলজি কিলার্স ওয়েবসাইটে আমাদের হচ্ছে কৃষি এক্সাম এবং সাজেশন ব্যাচে, ওইখানে কিন্তু আমরা যে চ্যালেঞ্জ নিছি যে 15 দিনের মধ্যে 2বার 3বার শেষ হবে, সো ওইটার সাথে তোমরা কন্টিনিউ করলে ওইখানে ডাউট সলভ সেশনেও কি প্রবলেমগুলো সরাসরি আমাদেরকে পাঠিয়ে দেওয়া পারবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ো ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, হ্যাঁ।